রেডি সবাই? আচ্ছা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনটা ওকে, আমি পড়া শুরু করছি। সবগুলো একদম পড়ার দরকার নেই, পড়লে একটু বোরিং হয়ে যাবে, একটু আগের থেকে আমি বললে আবার একটু পড়ে দেখাই। আমরা একটু প্রশ্ন করে দেখি কিছু কিছু মনে আছে, কোনো ক্যারেক্টার নাম কি তোমাদের মনে আছে যেগুলো বলেছিলাম আমি? হ্যাঁ ম্যাম, হিথক্লিফ, হিন্ডলে, টান, আহ জানো। আচ্ছা, তাহলে সেই ব্যক্তির নাম বলো যে এই কাহিনীর সাথে কোনোভাবে ইনভলভ না, কিন্তু সেই স্টোরিটা আরেকজনের কাছ থেকে শুনতে পায় এবং সে তার ডায়েরিতে লিখে, সেই ডায়েরিতে আমরা পড়ি। তার নাম কি? এখানে লেখা আছে যে লকউড ম্যাম। ইয়েস, লকউড। এবং লকউড যার কাছ থেকে কাহিনীটার স্টোরিটা জানতে পারে লিখে, তার নাম বলতে পারো? নেলি ডিন। ইয়েস, নেরিটিং। সো আমাদের শুরুটা কিন্তু লকউডকে দিয়ে হবে এবং সেই সময়টা দিয়ে শুরু হচ্ছে। লকউডের মাধ্যমে বা লকউড নেলির কাছ থেকে যে ডেসক্রিপশন জানবে, তার মাধ্যমে আমরা আস্তে আস্তে কাহিনীটা জানবো। তো মনে করো উইথারিং হাইটস নিয়ে আমরা একটা মুভি বানাচ্ছি, তাহলে আমরা কিভাবে বানাবো? হ্যাঁ, আমরা তো রীতিমতো চেঞ্জ করতে পারবো, কারণ চিত্রনাট্য তো চেঞ্জ করার অধিকার আছে, বাট আমরা যদি মুভি অনুযায়ী বানাই, গল্প অনুযায়ী বানাই, গল্পের শুরুতে দেখা যাবে যে একটা লোক আসছে লন্ডন থেকে। সে আসার পরে খুব পলিশ একটা লোক ওইখানে খুব পলিশ এরিয়াতে থাকে। সেখান থেকে আসলে একটা বাসা ভাড়া নেওয়ার জন্য, যে বাসায় থাকবে সেই বাসার নাম থার্সকোট স্কয়ার। এবং সেই বাসায় যে মহিলাটা ঘর দেখাশোনা করে তার নাম হলো মেরিলিন। সে এখান থেকে 4 মাইল দূরে তার বাসার যে মালিক, তার বাসায় যায় মিট করতে, তার সাথে দেখা করার জন্য। এবং সেখানে যাওয়ার পর কিছু অদ্ভুত, অপ্রস্তুতকর এবং কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে, যেগুলোর মাধ্যমে সে খুব কনফিউজ হয়ে যায় এবং সে পরবর্তীতে তার নিজের বাসা থার্সকোট ব্যাক করে সে নেলিকে বলে যে আমাকে স্টোরিটা বলো। তো এরপর থেকে নেলি যখন একটা কাহিনী বলবো, আমরা ফ্ল্যাশব্যাকে চলে গিয়ে পুরো কাহিনীটা দেখে নিবো। এই হলো, এইভাবে করে ডিসক্রিপশন দেওয়া আছে। তো শুরু অংশটুকু একটু পড়ি আমরা তাহলে। Summary Chapter 1. Writing in his diary in 1801, Lockwood describes his first day as a tenant at Thrushcross Grant, an isolated manor in thinly populated Yorkshire. Shortly after arriving at the Grange, he pays a visit to his landlord, Mr. Heathcliff, a surely dark man living in a manor called Wuthering Heights, Wuthering being a local adjective used to describe the fires and wild winds that blow during storms on the moor. During the visit, Heathcliff seems not to trust Lockwood and leaves him alone in a room with a group of snarling dogs. Lockwood is saved from the hound by the radistic housekeeper. When Heathcliff returns, Lockwood is angry but eventually warms sorry, toward his taciturn host, and though he hardly feels that he has been welcome at Wuthering Heights, he volunteers to visit again the next day. Okay, so what happened? একদম শুরুতে ভদ্রলোক মিস্টার লকউড, সে তার বাসায়, যে বাসায় থাকবে, শাশুড়িগঞ্জে পৌঁছায়। তো ভাবলো যে একটু বাড়ির মালিকের সাথে মিট করে আসে, তাই সে উইদারিং হাইটসে যায়। ওখানে যাওয়ার পর সে যে ধরনের ওয়েলকাম পায়, মানে মনে হয় যেন তাকে পছন্দ করা হচ্ছে না, তার আশাতে এখানে মেনে নেওয়া হয়। তারপর সে থাকে এবং তার যে বাড়ির মালিক তাকে এমন একটা ঘরে কিছুক্ষণ যেন বসতে, যেখানে কিছু কুকুর থাকে যারা গড়গড় কুকুর দেখবা, ঘেউ 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 তো বার্কিং, এখানে আরেকটা ওয়ার্ড ছিল স্নার্লিং। তো মানে একটু কেমন যেন একটা ঘড়ঘড় সাউন্ড করতে থাকে, ভয় লাগে। এরকম কিছু অ্যাগ্রেসিভ কিছু ডগ এমন সাউন্ড করছে এবং সে বেশ ভয় পায়। তখন সে বাসার একটা কাজের লোক এসে তাকে সেখান থেকে দেয়। তো সে বুঝতে পারে যে তাকে খুব একটা ওয়েলকাম করা হচ্ছে না। সে চলে আসে, কিন্তু পরের দিন তাকে আবার যেতে হয় সেই বাসায়। সেকেন্ড চ্যাপ্টার কষ্ট করে রিডিং করবো না, আমি একটু বলছি, তোমরা দেখে নাও। সেকেন্ড দিন তিনি আবার যায় উদারিং হার্সে। যখন উদারিং হার্সে সে যায়, তাকে প্রথমেই সেই বাসায় কাজের লোক বলতে উনি তো নাই। তো তারপরে তাকে ঢুকতে দেওয়া হয়। সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখে সে, আগুনের পাশে বসে গরম দেওয়ার চেষ্টা করছে। তো সে জানতে চায় এই মেয়েটাই কি তার বাড়ির যে মালিক, কি তার ওয়াইফ কিনা। মেয়েটা খুব রুড ভাবে কথা বলে এবং বলে যে না, সে তার আহ ছেলের বউ। এখানে কার কথা বলা হচ্ছে, এনি গেস? ক্যারেক্টারটার নাম ম্যাম বলো। লিংটন। না, ছেলের বউ বলছে তো ও সেই আচ্ছা, মেয়েটাকে। ছেলের বউ ইজ ম্যাম ক্যাথি। ক্যাথরিন, ইয়েস, আর ক্যাথি। তো তখন, এবং আরেকটা মজার বিষয়, আহ দরজা যে লোকটা খোলে সে খুব রাফ একটা ইয়াং। তো যখন সে মেয়েটা বলে যে না আমি তো ওনার ওয়াইফ নাই, আমি ওনার ছেলের বউ, তখন লকউড মনে মনে ভাবে তাহলে যে ছেলেটা দরজা খুলবে সেই কি তার ছেলে হবে। তখন সে আবার জানতে চায় যে সেই কি তার ছেলে, বলে কি না সে তার ছেলে না। তখন সে প্রচন্ড অবাক হয়ে যায় যে কোথায় এসে পড়লাম, এটা কেমন সব উল্টাপাল্টা কথা বলে, তার সাথে কোনো মিল নেই। তো এর মাঝে
একটা তুষার ঝড়ের মতো হয়ে যায় এবং অবস্থা খারাপ হয়ে যায়। তারপর তাকে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। এখন সে কি করবে? সে করে কি, একটা ল্যান্টার্ন, একটা মানে মুভ করার মতো একটা ছোট একটা ল্যাম্প নিয়ে বের হয়। তার প্ল্যান হচ্ছে এটা নিয়ে বাসায় যাবে, আজকে রাতে পৌঁছাতে হবে, আগামীকাল সে এটা আবার পাঠিয়ে দিবে, আমি নিজে চলে আসবে। যখন সে যায়, জানলা দিয়ে তাদের যে কাজের লোক জোসেফ সে দেখে। সে মনে করে যে ল্যাম্প নিয়ে বুঝে পালাচ্ছে, তার এই সুযোগ নাই, সে তার ভাড়াটা এসে পালিয়ে যাবে বা করে। তখন সে পেছন থেকে তার কুকুরগুলোকে ধাওয়া করে। যখন কুকুরগুলো ধাওয়া করে তখন লকউডের প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায় যে এটা কি ধরনের বিহেভিয়ার। তার এত রাগ হয় যে রাগের থেকে তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। তখন না পারতে তাকে সেই রাতে থাকতে দেওয়া হয়। এটাই খুব ইন্টারেস্টিং একটা রাত, এই রাতটা নিয়ে আমরা একটু পড়বো। তো তাকে এমন একটা রুমে থাকতে দেওয়া হয় যে রুমে নর্মালি কাউকে থাকতে দেওয়া হয় না। সেই রুমে তাকে থাকতে দেওয়া হয় এবং সে সেখানে শুয়ে পড়ে। রুমে গিয়ে সে কিছু অদ্ভুত জিনিসপত্র দেখতে পায়, লাইক রুমটি পূর্ণ থাকে, বেশ কিছু বই আছে এবং সেখানে দেয়ালে স্প্ল্যাশ করে কয়েকটা জিনিস লেখা। তিনটা নাম আছে: ক্যাথরিন আনসো, ক্যাথরিন লিন্টন এবং ক্যাথরিন হিথক্লিফ। এই তিনটা নাম লেখা আছে এবং কেমন যেন এলোমেলো লাগে। তাই হি ওয়াজ ভেরি মাচ টায়ার্ড, তাই সে ঘুমিয়ে পড়ে। তো তোমাদেরকে যে বললাম যে ভূতের অংশটুকু সেটুকু আমরা এখানে পাবো, সেটা অবশ্যই পড়তে আমি ওকে। আচ্ছা, তো চ্যাপ্টার 3 এটা পড়ছি। আহ জিল্লা, কাজের লোকের নাম জিল্লা ছিল এখানে। জিল্লা leads Lockwood to an out of the way room from which Heathcliff has forbidden all visitors. He notices that someone has scratched words into the paint on the ledge of the bed. Their names are inscribed there repeatedly: Catherine Armstrong, Catherine Linton, and Catherine Heathcliff. He also finds a diary written approximately 25 years earlier. Apparently, the diary belonged to Catherine Armstrong, and Lockwood reads an entry that describes the way at a day at Witheringhouse shortly after her father died, during which her cruel older brother Hindley forces her and Heathcliff to enter Joseph Darius' sermon. Catherine and Heathcliff seems to have been very close, and Hindley seems to have hated Heathcliff. The diary even describes Hindley telling his wife Frances to pull the boy's hair. So এখানে মিস্টার লকউড একটা কিছু পেলো, কি পেলো বলো তো? কি ক্যাথরিনের পেলো? ডায়েরি পাইছে একটা 25 ডায়েরি বছর পেয়েছে আগে। মানে 25 বছর আগে এবং যে সময়কার কথা সেই সময় ক্যাথরিনের বাবা মারা গিয়েছে। তো ডায়েরিটা পড়ে যেটা বুঝতে পারলো লকউড যে একটা মেয়ের নাম ক্যাথরিন, একটা ছেলে এখানে আছে হিথক্লিফ, আবার একটা ক্যারেক্টার দেখা আছে হিমলে। হিমলে হিথক্লিফকে পছন্দ করে না, ক্যাথরি হিথক্লিফকে পছন্দ করে। অন্যদিকে তার বাবা মারা গেছে, তাদের কাজের লোক জোসেফ ছিল একজন, সে কিছু সার্মন করলো, রিলিজিয়াস বক্তৃতা টাইপের, যেটা খুব বিরক্তিকর ক্লান্তিকর, সেটা তারা না পারতে শুনলো। তো একটু শুনে একটু কনফিউজ হয়ে দেখি এবার ক্যাথরিন নামে তো একটা মেয়েকে তো দেখলাম ছেলের বউ, আবার ক্যাথরিন তো আবার কেমন জায়গাতে ক্যাথরিন নামই কেন? হিথক্লিফ তো এই বাসার মালিক, সেও এখানে ছিল, আবার ফ্রান্সিস দেখলো, সো হি ওয়াজ গেটিং কনফিউজ। এর মাঝে সে ভয়ঙ্কর রাত্রি, আমরা রাতটা অবশ্যই পড়বো। Lockwood falls asleep and enters into a pair of nightmares. He awakens from the second when the phone from the branch begins tapping on his window. Still half asleep, he attempts to break off the branch by forcing his hand through the window glass, but instead of a branch, he finds a ghostly hand, AJ, through the window glass. Sorry, which features his own and a voice sobbing the name Catherine Linton. Demands to be ready. To free himself, Lockwood wraps the ghost wrist on the broken glass until blood covers the bedsheet. The ghost releases him, and Lockwood tries to cover the hole in the window with a pile of gold. But the book begins to fall, and he cries out in terror. He pushes into the room, and Lockwood cries out, "That room is haunted." Heathcliff curses him, but as Lockwood flees from the room, Heathcliff cries out to Catherine, begging her to return. There are no signs that the ghost was ever at the window. In the morning, Heathcliff treats his daughter-in-law cruelly. আচ্ছা, এটা পড়ার দরকার নেই বলছি। আচ্ছা, তো ভূতের কাহিনীটা কি হলো বুঝতে পেরেছো কি? কি বুঝতে পেরেছো? লকউড ঘুমিয়ে পড়ছিল এবং ঘুমাতে দুটা নাইটমেয়ারও দেখে। তারপর যখন তার হঠাৎ করে ঘুমটা ভাঙে, দেখে একটা গাছের ডালে সে বারবার জানলে জোরে জোরে বাড়ি দিচ্ছে। তো সে ভাবে এটা সরে দিয়ে বা ভেঙে দিয়ে বা কিছু একটা করবে, সে হাতটা যখনই দেয় গাছের দেয়, তখন একটা ভূতের হাত তাকে ধরে, গোস্টলি একটা হ্যান্ড, এবং আস্তে আস্তে ডাকে থাকে ক্যাথরিন লিন্টন।
সে প্রচন্ড ভয় পায়, সে হাতে সাহায্য করে, হাতটা থেকে শক্ত করে ধরে রাখে, তখন হাতটা সে জানলায় বসে থাকে, তখন প্রচন্ড ব্লিডিং হয় হাত থেকে এবং তার পুরো বেড ব্লাডে ভরে যায়। চিৎকার করে রুম ইজ হন্টেড হন্টেড বলে তার চিৎকারে রুমে দৌড়ে আসে হিটলিফ। হিটলিফ ওকে না বাঁচিয়ে বা ওর প্রতি কোনো আগ্রহ না দেখে সে ওর উপর বিরক্ত হয় এবং সে ক্যাথরিন ক্যাথরিন বলে ডাকা শুরু করে। তারপর কিছুক্ষণের মধ্যে লিংটন ভয় পেয়ে যায়, রুম থেকে বের হয়েছে এবং হঠাৎ করে সে খেয়াল করে যে এতক্ষণ যা যা ঘটনা ঘটলো, যেমন সে বই দিয়ে জানালাটা আটকানোর চেষ্টা করছিল বা ব্লাড, কিছুই নেই। রুম ওয়াজ লাইক দ্য আর্লিয়ার, দ্যাট ওয়াজ দ্য হন্টেড মোমেন্ট। সে প্রচন্ড ভয় পায় যে এই ঘটনাগুলো ঘটলো, এগুলো আমি সত্যি করে দেখতাম এবং সবকিছু ঠিক হয়ে গেল। তখন সে বুঝতে পারে যে এখানে কিছু একটা সমস্যা আছে। পরদিন সকালে দেখে যে হিটলিফ তার ছেলে ওয়াইফের সাথে খুব খারাপ বিহেভ করতো। এতে সে আরো বেশি কনফিউজ হয়ে যায়। আচ্ছা তোমাদের কি বল, তোমরা যদি কোথাও বেড়াতে যাও, এই ধরনের ঘটনা ঘটে, কি করবা তোমরা সেই রাতে? হুম, হোয়াট উইল ইউ ডু? অজ্ঞান হয়ে পড়ে থাকবো, কি করব সেটা তো আর বুঝি না। হ্যাকেল করবি মনে হয়, অতটুকু তো থাকতে পারবো না। মানে ওর সাহস দেখে আমি মুগ্ধ হচ্ছি যে, বা এত, মানে ওই বাসায় এত প্রবলেম হতো তারপর সে কেন যায়? তাই না? তুমি কিছু কল্পনা করো, একটা অদ্ভুত বাসায় তুমি গিয়েছো, রাত তোমার হাতটা ধরে রাখছো, বাইরে থেকে একটা হাত, হাত থেকে রক্ত পড়ছে কিছুক্ষণ পর দেখলে। এতটুকু যখন কোন একটা এটার পড়বে বইয়ের শুরুতে, তার কাছে মনে হয় পুরোটা বুঝাইতে কিসের গল্প বলতো, ভূতের গল্প। কিন্তু আসলে তো ভূত বিষয়টা আছে না, এরপর সম্পূর্ণ ভালোবাসা এবং দিলেন। শুরুতে এক ধরনের ধোঁকা দেওয়া হয় বলতে গেলে, এটাকে বোঝানো হয় যেখানে ভূত আছে আছে, আর সেখানে প্রেম আছে, ভালোবাসা আছে। ইভেন যে আত্মা, সেটাও ভূতেরই আত্মা বলে ধরে নিতে হবে, সে ভালোবাসা টানে চলে আসছে। এই, আচ্ছা, বারবার চলে যাচ্ছে, খুব বিরক্ত। তো আমরা এবার যে চ্যাপ্টার 4-এ, তো এখানে কিছু টার্ম আছে, এখানে একটু পড়ে দেখবো আমরা। Having visited him in contact the day before, Lockwood now becomes lonely. When his housekeeper Nellie Dean brings him his supper, he beats her sweet and tells him the story of the people within her. Trying to clarify the family relationship, explain that the young Catherine whom Lockwood met. এখন তো আমি একটু কনফিউজড হয়, এখন এগুলা রিলেশনশিপ করবো আমরা। uh, at Wuthering Heights, the daughter of the Catherine, who was Nelly's first mistress at Wuthering Heights, and that Hareton Archer is young Catherine's cousin, the nephew of the first Catherine. The first Catherine was the daughter of Mr. Archer and the late Catherine, the late proprietor of Wuthering Heights. Now, young Catherine is the last of the Lincolns and Hareton the last of the Archers. Nelly says that she grew up as a servant at Wuthering Heights alongside Catherine and her brother Hindley, Mr. Archer's children. So, relationship টা দেখেছে কি কে কার কি হয়? হুম, জি ম্যাম। এখানে সবার কথাই লিখে আছে। তো এই কথাগুলো যখন শুনলো লকউড, সে আরো বেশি কনফিউজড হয়ে গেল যে কি ব্যাপার, অমুক ক্যাথরিন দুইটা, ও লাস্ট তাহলে বিষয়টা কি? সে আরো অ্যাগ্রেসিভ হয়ে গেল এবং সে বলল, প্লিজ আমাকে একটু পুরো কাহিনীটা বলো। তখন নেলি বলা শুরু করে। এই, so Nelly continues by telling the story of her yearly early years at Wuthering Heights when Catherine and Hindley are young children. Mr. Usher takes a trip to Liverpool and returns home with a sturdy orphan home, the Usher Christian Heathcliff. Mr. Usher announces that Heathcliff will be raised as a member of the family. Both Catherine and Hindley resent Heathcliff at first, but Catherine quickly grows to love him. Catherine and Heathcliff become inseparable, and Hindley, who continues to treat Heathcliff cruelly, falls into disfavor with his family. Mr. Usher continues to distrust Heathcliff, but Mr. Usher comes to love the boy more than his own son. When Mrs. Usher dies only 2 years after Heathcliff's arrival at Wuthering Heights, Hindley is essentially left without an ally. Okay, what happens? বলেছিলাম তোমাদেরকে যে কাহিনীর শুরুটা হলো মিস্টার আর্শো একবার লিভারপুল থেকে একটা অরফান বাচ্চাকে নিয়ে আসলো, যার নাম এই ফ্যামিলি থেকে দেওয়া হলো হিটলিফ। এবং প্ল্যানিং হলো এমন বা ডিসিশন এমন নিল মিস্টার আর্শো যে সে এই বাসার মেম্বার হিসেবে থাকবে, নট অ্যাজ এ সার্ভেন্ট। শুরুতে তাকে দুই ভাই বোনে একজনও পছন্দ করে না, না হিনলে না ক্যাথরিন। বাট আস্তে আস্তে ক্যাথরিন তার প্রেমে পড়ে যায়। ছোটবেলার প্রেম তার আসল প্রেম না, জাস্ট মানে এক ধরনের আন্তরিকতা সৃষ্টি হয়। অন্যদিকে মিস আরশা তাকে পছন্দ করে না।
একটা মজার বিষয় বলি, এই যে হিথক্লিফ ক্যারেক্টারটা, এটা অ্যাকচুয়ালি রেজাল্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওকার্ড ইন ইংল্যান্ড? আইডিয়া আছে কি? ম্যাম হচ্ছে ওদেরকে যে 18 ঘন্টা কাজ করতে দেওয়া হতো, তারপরে যে আন্দোলন করছিল ওইটা ম্যাম জার্মানি হয়েছিল হুম না? হুম। আর এটা শুরু হয় মেনলি ইংল্যান্ডে। পুরো ইউরোপিয়ান ইন্ডাস্ট্রি মানে এক বিষয়টা কি, একটা সময় ইংল্যান্ডে, ইংল্যান্ডটা অত ওখানে মানে উম কিছু কিছু জায়গা ছিল স্যাঁতসেঁতে, যার ফলে প্রচুর ভেড়ার চাষ হতো। ভেড়ার থেকে উল পেতো, উল দিয়ে বিভিন্ন রকমের কাপড় চোপড় সেলাই করার চেষ্টা করা হতো। তো ওদের ছিল কটেজ ইন্ডাস্ট্রি ছিল, এবং মানুষরা ঘরে বসে, তাঁতিরা ঘরে বসে বসে উইভিং করতো। এছাড়া অন্যান্য যে প্রোডাকশন তাদের প্রয়োজন, সেটা সিঙ্গেল হ্যান্ডেড বা ওয়ার্কশপে মানুষ করতো। বড় ফ্যাক্টরি কলকারখানা কিছু ছিল না। এটা হচ্ছে 1700 সালের দিকে। এভাবে চলতে চলতে হঠাৎ করে স্টিম ইঞ্জিনটা ক্রিয়েট করা হয়। তো পরবর্তীতে জেমস ওয়াট স্টিম ইঞ্জিনটাকে আরেকটু ডেভেলপ করে ফেলে। তো যখন স্টিম ইঞ্জিনটা হয়, তার মাধ্যমে যে কোনো শক্তি চেঞ্জ করা যেত, একটা শক্তি থেকে আরেকটা শক্তি রূপান্তর করা যেত। তখনই আস্তে আস্তে কলকারখানা শুরু হয়, এবং কলকারখানা যখন শুরু হয়, তখন ছোট ছোট শহরগুলো বড় বড় শহরে পরিণত হয়। কৃষিকাজের প্রতি মানুষের আগ্রহ হারিয়ে ফেলে। কটেজ ইন্ডাস্ট্রি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। লিলেন এগুলোর কোনো দাম থাকে না। তখন গ্রাম থেকে বস্তা বস্তা ভরে মানুষ শহরে পাড়ি জমায়, জাস্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। সাইড একটা যে বুর্জোয়া, তারপরে প্রোলেটারিয়েট, এই টার্মগুলো তখন চলে আসে। তখন যারা রিচ তারা আরো অনেক বেশি রিচ হয়, যেগুলো গরিব তারা আরো কষ্টে লাইফ লিড করে, কারণ তারা যখন এই ফ্যাক্টরিতে কাজ করে তারা না পায় ভালো স্যালারি, এবং তাদেরকে দিনে প্রচুর সময় কাজ করতে হতো। তখন আর একটা বিশাল পুর ক্লাস সৃষ্টি হয়। তারপরে যে তুমি যেটা বলো 18 ঘন্টা শ্রম, সেটা আসে ইউনিয়ন টিম। ইভেন যে ইংল্যান্ডের লেবার পার্টি আছে, সেই লেবার পার্টি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টাইমে জন্মগ্রহণ করে। তো তখন অনেক পুয়ার গ্রুপ আসে, অনেক অরফেন আসে, তিন বাচ্চা রাস্তাঘাটে পড়ে থাকা। তো এদের মধ্যে একজন হলো এই আহ হিথক্লিফ। তো ওরকম একটা এতিম ছেলে, ময়লা নোংরা টাইপের ছেলেকে ধরে নিয়ে আসে মিস্টার আনসো। যে এবং তার প্ল্যান থেকে এরকম, সে তো ভালো মানুষ, যে আমি এই ছেলেকে একটা বেটার লাইফ দিব। আলটিমেটলি সেটা হয় না। সে যখন আনে, সেটাকে তার ওয়াইফ ছেলেটাকে মানছে না, তার ছেলেও তাকে মানছে না, এবং ওয়াইফ আর ছেলে দুজন মিলে ছেলেটাকে রীতিমতো টর্চার করছে। ওদিকে তার বাবা মেয়ে ছেলেটাকে সাপোর্ট করছে। এর 2 বছরের মাথায় মিস্টার আনসের ওয়াইফ মারা যায়। এতে সুবিধা হয় কি, হিনলে একা হয়ে যায়। হিনলে হিথকে টর্চার করার জন্য তার অ্যালি বা পার্টনার হারিয়ে ফেলে। তারপর আস্তে 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 দেখা যায় যে হিনলে হিথকে টর্চার বেশি বাড়িয়ে দিচ্ছে। তখন সেটা সলিউশন না পেয়ে মিস্টার আনস একটা সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা কি তোমার জানা, আমি আগের ক্লাস অনেক বলেছি। কি করে বলো তো? হিথক্লিফকে হিন্ডের কাছ থেকে বাঁচাতে কি স্টেপ নেওয়া হয়? ইয়েস, তাকে হোস্টেলে ছেলেকে পাঠিয়ে দেয়, হোস্টেলে পাঠিয়ে দেয়। টর্চার করতে না পারে। এবং দ্যাট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট ইন হিথক্লিফ লাইফ, সিরিয়াসলি। হিথক্লিফের শুরু জীবন থেকে শুরু করে শেষ জীবন হতে তুমি ধরো কোন সময়টা তার জন্য সবচেয়ে প্রেশাস, এই সময়টুকু। কেন প্রেশাস বলতো? সে কি কি ফ্যাক্ট, শুধু কি ক্যাথরিনের সাথে প্রেম করে এই জন্য, নাকি আরো কিছু জিনিস আছে যেগুলোর জন্য তার কাছে ওই সময়টা প্রেশাস? কি কি ফ্যাসিলিটিস সে পায় বলতো সেই সময়? ম্যাম পড়ালেখা করতে কারণ পারে। তখন মিসেস আনসো ছিল না, পড়াশোনা। তারপর হচ্ছে যে লেও ছিল না, তো তাদের থেকে অত্যাচার থেকে মুক্ত ছিল, পড়াশোনা করতে পারছে ভালো। সে পড়াশোনাটা তার জীবনে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সে পড়াশোনা করতে পারে, জেন্টলম্যানের লাইফ লিড করতে পারে। তাকে ওই লেবারের কোনো কাজ করতে হতো না। মিস্টার আনসো তাকে সন্তানের মতো করে মানুষ করতো। হি হ্যাড ডিগনিটি, রেসপেক্ট, এভরিথিং ইন দ্য সোসাইটি। এই সময়টা তারা খুব ভালো যাচ্ছিল, বাট ভালো সময় বেশি দিন যায় না। এর মাঝে আস্তে আস্তে মিস্টার আনসো অসুস্থ হয়ে পড়লো, এবং তিনি মারা গেলেন। যখন তিনি মারা গেলেন, তখন এই বাসার মাস্টার হয়ে গিয়ে ডেফিনেটলি হিনলে সে আসে, এবং সে বিয়ে করে তার ওয়াইফ নিয়ে আসে। ওয়াইফের নাম ফ্রান্সিস। যেমন হিনলেক সুবিধার না, তার ওয়াইফটা আরো খারাপ ছিল। তারা দুজন মিলে একসাথে এবার হিটকে টর্চার করা শুরু করতো। এবং হিনলের মনে মনে প্রতিশোধ ছিল যে তোমার কারণে আমাকে ঘর ছাড়া করা হয়েছে, তো আমি তো তোমাকে ছাড়বো না। এসে প্রথমে তার এডুকেশন বন্ধ করে দেওয়া হয়, তাকে ফিল্ডে কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়, ক্যাথরিনের সাথে মিশতে মানা করে দেওয়া হয়। এবং তারাও হাজবেন্ড দুজন মিলে ছেলেকে প্রচুর মারতো। তো পড়াশোনা হঠাৎ করে বন্ধ, ভালোবাসা পাওয়া বন্ধ, ক্যাথরিন কাছে যাওয়া বন্ধ, মাঠে ঘাটে যাওয়া, কাজ করা, তার লাইফটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। সে প্রচন্ড একটা প্রেশারে পড়ে যায় হঠাৎ করে হিটলে। তারপর তার জীবন চলছে, কারণ সে করতো কি, কাজটা দ্রুত শেষ করে সে ক্যাথরিনের সাথে সময় কাটাতো। তার লাইফে একটাই বেস্ট সময় যেত সারাদিন, সেটা হলো ক্যাথরিনের সাথে খেলা, খেলাধুলা করতো।
খেলতে 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 একদিন একটা দুর্ঘটনা ঘটে, যে ঘটনা তার পুরো জীবনটাকে চেঞ্জ করে দিবে। সেটা হলো মিস্টার এবং মিসেস লিংটনের যে বাসা, সেই বাসায় যাওয়া, তাদের দুটা বাচ্চা এডগার লিংটন এবং ইসাবেল লিংটনকে টিজ করার চেষ্টা করা, এবং তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে, সেই অ্যাক্সিডেন্টের ফলাফলটা আমরা দেখবো। আমি এখন চ্যাপ্টার 5 এর সেকেন্ড প্যাসেজটা শুধু পড়বো, পুরোটা পড়ার দরকার নেই। One evening, when Heathcliff and Catherine disappeared, Hindley orders that the doors be bolted and the children not to be allowed into the house. Despite his choice, Millie waits for them and receives a shock when Heathcliff returns alone. He tells her that he and Catherine made the trip well, Mr. Lincoln's children. Before they could succeed in their mission, Falker, as Lincoln's guard dog, took them by surprise and chased them, biting Catherine's ankle. Unable to return home, Catherine was taken inside the hospital by a servant. However, the Lintons, repelled by Heathcliff's rough appearance, and forbid her playmate to stay with her. The following day, Mr. Linton pays a visit to Witheringhurst to explain matters to Hindley and upbrails the young man for his mismanagement of Catherine. After Mr. Linton leaves, the humiliated Hindley furiously tells Heathcliff that he may have no further contact with Catherine. তো দেখো, কষ্টের মাঝে কষ্ট। ঘটনাটা কি ঘটছে একটু বলো তো তোমরা একদম। কিভাবে পরিচয় হলো লিংটন ফ্যামিলির বাচ্চাদের সাথে, বা পরিচয় হওয়ার দিন কি ঘটেছিল, কেউ বলতে পারো? পড়লাম পুরোটা এখন। Who can say what happened? পারবে বলতে? ম্যাম এডগারের বাসায় যখন যায় তারপরে না, কেন যায় বা কি হয়? যখন হচ্ছে ক্যাথরিন আর হচ্ছে আম, Heathcliff? এই যে হিথক্লিফ যায়, তারপরে হচ্ছে যে এডগার বাসার সামনে যে কুকুর রাখা ছিল ওইগুলা হচ্ছে ওদেরকে দেখে, তারপরে হচ্ছে ক্যাথরিনের পায়ের মধ্যে কামড় দেয়। হুম। তো ঘটনাটা ওদেরই দোষ। ওরা করে কি, হ্যাঁ। দুষ্ট টাইপের ছিল, আসলে দুষ্ট, এবং দুষ্টমিটা মেইনলি হিথক্লিফের কাছ থেকে আসে। দেখো, দেখবা যারা, এটা আমি কাউকে ছোট করার জন্য বলছি না, প্লিজ আমি আগে থেকে সরি বলে নিচ্ছি। দেখবা যে স্ট্রিট চাইল্ড গুলো থাকে তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় না? আবার নর্মাল যে ফ্যামিলির ছেলে মেয়েরা তারা কিন্তু একটু জেন্টাল ক্যাটাগরির হয়। তো তাদের কোনো ইয়ে নাই। যেমন কালকে যখন আমি রাতে হাঁটতে গিয়েছিলাম মাঠে, তো ক্লাব মাঠে অনেক রকম বাচ্চারা খেলে। তো কিছু আছে একদম পোশাক দেখে তো বোঝা যায়। তো একটা গ্রুপ খুব কিউরিয়াস টাইপের ছিল। তাদের খেলার সময় দেখলাম, মানে আমি জাস্ট মাঠের ভিতরে হাঁটছিলাম, তো ভয় পাচ্ছিলাম যে কখন জানি ফুটবলটা আমার গায়ে লাগে। they just didn't care for anyone. তারা পুরো মাঠের নর্মাল সিস্টেম হচ্ছে মাঠের একটা প্রান্তে এক একটা গ্রুপ খেলে। সো বিভিন্ন বয়সী বাচ্চারা, অনেক ভদ্র ফ্যামিলির বাচ্চারা খেলছে। একটা গ্রুপ অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল, তারা একদম ছোট ছোটই, কিন্তু তাদের অ্যাপিয়ারেন্স দেখে মনে হচ্ছিল তারা একটু হয়তো বা লোয়ার ক্লাসের হবে, সোশ্যালি বা ইকোনমিক্যালি। কিছুক্ষণ পর মারামারি করছিল, জাস্ট 2 মিনিট পর পর মারামারি করে আবার খেলে। বল মানে উল্টা পাল্টা, কয়েকবার আমার গায়ের পাশ দিয়ে গেল। সো এবং এমন না যে আমি ওদের মাঝখানে, আমি সাইড দিয়ে যাচ্ছি, কিন্তু তাদের কোনো কেয়ার ছিল না। তো এই বিষয়টা এমন যে আমি এখানে যে দেখতে পারলাম যে হিটলিস্টের প্ল্যান ছিল একটা, এই যে ওইখানে যাবো বাচ্চাদেরকে টিস করবো। এটা কি ধরনের খেলা যে অন্য বাসা বাচ্চাদেরকে টিস করতে হবে, দিয়ে হয় নট নো ইভেন ফ্রেন্ড। তো এরকম টিস করতে যে যার পাশের বাসার দুইটা বাচ্চাকে, পাশের বাসা বলতে তাও 4 মাইল দূরে দুইটা বাচ্চাকে ডিস্টার্ব করতে যায়। তো সেই বাচ্চাদের একটা গার্ড ডগ ছিল, সেই ডগটা ক্যাথরিনকে কামড় দেয়। দেওয়ার পর সেখান থেকে ক্যাথরিনের লোক এসে তাকে নিয়ে যায় এবং হিথক্লিফকে ইনফর্ম করা হয় যে সুস্থ হলে তাকে পাঠিয়ে দেওয়া হবে। এই কথাটা এসে হিথক্লিফ বাসায় বলে, এবং পরদিন মিস্টার লিংটন চলে আসে এই বাসায়, এডগারের বাবা এসে হিন্ডলিকে ইনসাল্ট করে যে তোমার বোনের তো আপব্রিঙ্গিং ঠিক হচ্ছে না, কি সব করে বেড়াচ্ছে। এতে হিন্ডলি আরো ক্ষেপে যায় এবং হিথক্লিফকে কি বলে যে আর তুমি আমার বোনের সাথে মিলবে না। তো এতে অবশ্যই হিথক্লিফ অনেক কষ্ট পায়, কিন্তু কিছু করার নাই। তো যেটা হয় যে ক্যাথরিন সে বাসায় কয়েক সপ্তাহ থাকে। কয়েক সপ্তাহ থাকে বলেছিলাম, কারো মনে আছে? সম্পূর্ণ না সুস্থ হওয়ার জন্য ম্যাম। তাকে কয়েক সপ্তাহ 4 সপ্তাহ তাকে সেখানে কাটাতে হয় সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য। এবং সুস্থ ততদিনে সেটা প্রপার লেডিতে পরিণত হয়, কারণ তাকে মিসেস লিংটন একটা প্রপার লেডি হওয়া শেখায়। সে সেখানে সবার সাথে থাকে, চলাফেরা করে, সবার এটিকেট ম্যানার দেখে, স্টাইল দেখে, ভদ্রতা। কারণ ক্যাথরিনের বাসায় না তার ভাই ভদ্র, না তার ভাবি ভদ্র,
না তার বেস্ট ফ্রেন্ড বা তার ভালোবাসা বা হোয়াট এভার যেটা বলে, হিথক্লিফ তো আরো লোয়ার ক্লাসের বা আরো অন্যরকম একটু রাফ ক্যাটাগরির। ও কখনো ভদ্রতা, নম্রতা, সভ্যতা এই বিষয়গুলো দেখেনি, একটু বড় হওয়ার পর দেখে, ছোট অবস্থায় দেখেছে। ওর কাছে খুব অ্যামেজিং মনে হয় সবকিছু। বিশেষ করে লিনটনের অ্যাটিটিউড, তার জেন্টলম্যানলি বিহেভিয়ার, তার পড়াশোনা, সবকিছু তাকে মুগ্ধ করে। তো এই মুগ্ধ অবস্থায় সে বাসায় ব্যাক করে, এবং যখনই সে বাসায় ব্যাক করে, সে হিথক্লিফকে দেখে রীতিমতো বিরক্ত, বলে তুমি কি ময়লা কাপড় চোপড় পরে আসছো। দেখে হিথক্লিফ প্রচন্ড কষ্ট পায়, বিকজ হিথক্লিফ ওয়াজ মিসিং হার টেরিবলি। তো এই ধরনের অ্যাটিটিউড সে নিতে পারে না। এবং তার পরদিনই লিংটন ফ্যামিলি যে বাচ্চা, তাদের এই বাসায় ইনভাইটেশন থাকে, ডিনারে ইনভাইটেশন থাকে। তো সেখানে মজার বিষয় হচ্ছে, ডিনারে ইনভাইটেশন দুইটা শর্ত থাকে। লিঙ্কন ফ্যামিলি থেকে বলে দেওয়া হয় আমাদের বাচ্চারা এক শর্তে যাবে তোমাদের বাড়ি, যদি হিটলিফের কাছে দূরে রাখো। অন্যদিকে হিমলে বলে দেয় যে খবরদার হিটলিফ, যতক্ষণ পর্যন্ত এখানে দাওয়াত থাকবে ওদের, তোমাকে ছাদে বন্দি করে রাখা হবে, দরজা বন্ধ করে। তো প্রচন্ড কষ্ট হয়। তো এর মাঝে যখন লিঙ্কন ফ্যামিলির বাচ্চারা আসে, ওকে হিটলিফকে ছাদে আটকানোর আগেই সামহাও লিঙ্কন একটা উল্টাপাল্টা কথা বলে ফেলে হিটলিফ উদ্দেশ্য করে, ওর ড্রেস আপ গেট আপ কিছু একটা নিয়ে। এতে হিটলিফ প্রচন্ড ক্ষেপে যায় এবং হট একটা সস ছুড়ে মারে লিন্টনের দিকে। এতে খুবই অবাক হয় ক্যাথরিন, এবং ক্যাথরিন বিষয়টা একদম পছন্দ করে না, এবং পরবর্তী হিটলিফকে ছাদে রেখে দেওয়া হয়, আটকে রাখা হয়, পরে তাই খাবার টাবার দেওয়া হয়। তো এইভাবে করে আস্তে 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 ক্যাথরিন এবং হিথক্লিফের মধ্যে দূরত্ব বাড়া শুরু হয়। হিথক্লিফ যাই করে সবকিছু ক্যাথরিনের জন্যই করে, বাট ক্যাথরিনের এখন আর হিথক্লিফকে ভালো লাগে না। তার মন আস্তে আস্তে চলে গেছে কার প্রতি বলতো? কাকে তার এখন ভালো লাগে? এডগার ম্যাম। হ্যাঁ, এডগার লিংটনকে তার ভালো লাগে। এবং এই যে হিথক্লিফ এই কাজটা করলো, যে সস ছুড়ে মারলো, এতে সে আরো বিরক্ত হলো। সে বিরক্ত গুলো কেন হচ্ছে, দেখছে যে এ তো স্টেটাস আসলে ভালো না, সস ছুড়ে মারা, মারামারি, এসব এসব বাজে বাজে আচরণ তো আমি কখনো লিঙ্গকে করতে দেখিনি। তার মানে এই ছেলে তো আমার যোগ্য না। এর মাঝে যেটা হয়, আর একটু আমরা এবার একটু পড়ি, আমরা চ্যাপ্টার কতটা পড়বে তো দেখি। সরি, 5 উইকস, আমি 4 উইকস বলছি, এটা 5 উইকস হবে। ওকে, এখন যে অংশটুকু পড়বো চ্যাপ্টার, আগে তো বলে নেই, অর্ধেক পড়বো অর্ধেক পড়বো না। তো এর মাঝে তোমাদের কি মনে আছে হিন্ডলের ওয়াইফের নাম কি? ফ্রান্সিস। Yes, ফ্রান্সিস একটা ছেলে হয়, এবং ছেলে হওয়ার পর আস্তে আস্তে বেশ অসুস্থ হয়ে পড়ে, সে মারা যায়। মারা যাওয়া তারও লস। প্রবলেম যেটা হয়, হিন্ডলে আরো বেশি অসহায় হয়ে পড়ে, যদিও তাকে আমরা সিম্প্যাথেটিক ক্যারেক্টার হিসেবে দেখবো না। সে প্রচুর মদ পান করে, এবং তার ছেলে কিভাবে বড় হচ্ছে তাতে তার কোনো খেয়াল থাকে না। সে জাস্ট তার যে সার্ভেন্ট গুলো ছিল বা তাদের উপর বেশি টর্চার শুরু করে, সব বেশি টর্চার হয় বলে কি হয়ে চলতে থাকে। অন্যদিকে ক্যাথরিন লিংটনের প্রেমে পড়তে থাকে, লিংটনরা আসে, ক্যাথরিনও যায়। ওদিকে হিথক্লিফের মন আরো খারাপ হতে থাকে। একে তো হিটলে তাকে দিন রাত মারছে, তাকে দিয়ে কাজ করাচ্ছে, পড়ালেখা বন্ধ, ক্যাথরিন তাকে এখন আর সময় দেয় না। এই করতে করতে একদিনের ঘটনা, এটাই আজকে অবশ্যই ইন্টারেস্টিং ঘটনা। আহ হিন্ডলে বাড়ির বাইরে যায়। তখন করে কি, হিটক্লিফ এসে ক্যাথরিনকে বলে যে আজকে আমি, আমার কাজটা কম আছে বা কাজ শেষ, আমি তোমার সাথে আজকে বাসায় সময় কাটাবো, যেহেতু হিন্ডলে আমাদেরকে মিশতে হবে, আমরা কথাবার্তা বলি। তো ক্যাথরিন বলে যে না, আজকে লিংকন ফ্যামিলির বাচ্চারা আসে। তো মুখের উপর রিফিউজ করে দেয়, এবং মুখের উপর রিফিউজ করে দেওয়ার পর আরো কিছু চ্যালেঞ্জিং ঘটনা ঘটে, কিছু এক্সাইটিং মোমেন্ট ঘটে, সেটা আমরা এখন পড়বো। লেটস সি। আচ্ছা, উম, দেখো আমি পড়ছি চ্যাপ্টার 8 এর ফার্স্ট প্যাসেজের 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার লাইন থেকে। Catherine continues to spend time with Edgar Linton, and she behaves like a proper lady while with him. However, when she is with Heathcliff, she acts as she always has. One afternoon, when Hindley is out of the house, Heathcliff declares that he will stay home from the tours and spend the day with Catherine. She tells him ruefully that Edgar and Isabel are planning to visit. When Heathcliff cautions her about the amount of time she spends with Edgar, he retorts that Heathcliff is ignorant and dull. At that moment, Edgar enters without Isabella, and Heathcliff storms them. Catherine asks Nelly to leave the room, but Nelly refuses. Having in Edgar's presence,
Catherine pinches her and then slaps her, and when Hareton begins to cry, she shakes him. Edgar appeals Catherine's behavior, attempts to restore order, and Catherine boxes his ears. Edgar is unable to cope with Catherine's unladylike temper and hurries out of the house. On his way out, however, he catches a last glimpse of Catherine through the windows, lured by her beauty. He comes back inside. Minnie now leaves them alone and interrupts them only to tell them that Hindley has arrived home, drunk and in a foul temper. Where, when she next enters the room, she can tell that Catherine and Edgar have confessed their love for one another. Edgar hurries home to avoid Hindley, and Catherine goes to her chamber. Nellie goes to hide little Hareton and takes a shot out of Hindley's gun, which he is fond of playing with in his drunken rages. So অনেকগুলা ইম্পর্টেন্ট মোমেন্ট ঘটে গেল, আমি বললাম। কেউ যদি ধরতে পারো যে একটা পয়েন্ট বলো কি হচ্ছে, নাহলে আমি বলবো নিয়ে কি হয়েছে বলতে পারো? ম্যাম আপনি বলেন। ওকে, তো শুরুটা হলো এমন যে যেহেতু হিন্ডলে ছিল না, হিথক্লিফ খুব খুশি ছিল যে সে আজকের দিনটা ফিল্ডে না কাটিয়ে ক্যাথরিনের সাথে কাটাবে। সে তাকে সরাসরি বলে, তখন ক্যাথরিন তাকে রিজেক্ট করে দেয় বিকজ তার ভালোবাসার মানুষ লিংটন এবং ইসাবেলা আসছে। এতে হিথক্লিফ প্রচন্ড ক্ষেপে যায় এবং বলে যে তুমি কি তুমি বেশি সময় দিচ্ছ। এই বলতে বলতে হঠাৎ করে ঘরে এডগার লিংটন চলে আসে ইসাবেলাকে ছাড়া। এতে প্রচন্ড ক্ষেপে যায় হিথক্লিফ, রাগ হয়ে চলে যায়। তো এর মাঝে নেলি করে কি, নেলি সেই রুমে ছিল, ক্যাথরিন, লিন্টন এবং নেলি তিনজন একটা রুমে ছিল। তো ক্যাথরিন তোমাদেরকে আগে বলছি যে ক্যাথরিন একটু অন্যরকম, একটু পাগল পাগল ভাব, প্রচন্ড রাগী জেদি। যদিও সে লিন্টনের সামনে খুব ভদ্র বিহেভ করতো, অ্যাকচুয়ালি সে অতটা ভদ্র ছিল না। তো সে করে কি, নেলিকে বলে বের হয়ে যাও রুম থেকে। নেলি বলে যে না আমি যাব না, হিনলে আমাকে বলেছে যতক্ষণ পর্যন্ত এডগার সাথে তুমি থাকবা আমি তোমার সাথে ছায়ার মতো করে থাকবো। এতে ক্যাথরিন প্রচন্ড ক্ষেপে যায়, নেলিকে চিমটি মারে থাপ্পড় মারে। তো নেলি তারপর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে তো অবাক হয়ে যায় এই এই বিহেভিয়ারে লিন্টন, কারণ লিন্টন এসব দেখে নাই। লিন্টনটাকে ঠিক মতো লিন্টনকে উল্টে সে কানের মধ্যে ঘুষি মারে। লিন্টন যখন দেখে যে একে কোনোভাবেই সামলানো যাবে না, সে বের হয়ে যায় রুম থেকে, বিরক্ত হয়ে যায়, পাগল একটা পাল্লা। প্রবলেম হয় যখন বের হয়ে যায়, কি মনে করে সে আবার ক্যাথরিনের দিকে তাকায়। ক্যাথরিন তো অসম্ভব সুন্দরী, তার চেহারা দেখে তার কেমন একটা অনুভূতি, সে আবার ঘরে চলে আসে। এবং এর মাঝে নেলি ঘর থেকে বের হয়ে যায়, রুম থেকে বের হয়, কারণ তখন হেয়ারটন কান্না করছিল, হেয়ারটনকে দেখাশোনা করতে হবে যায়। কিছুক্ষণ পর সে রুমে আসে এটা বলতে যে হিনলে চলে আসছে, তোমরা সাবধান হও। এবং হিনলে মদ খেয়ে আসছে, মাতাল মেজাজ খারাপ। আর সেটা বলতে এসে শুনে আহ ক্যাথরিন বলছে যে আহ লিংটন তাকে প্রস্তাব দিয়েছে, ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছে, এন্ড শি একসেপ্টেড দ্যাট। এই তো এটা একটা নতুন টার্নিং পয়েন্ট আসতে যাচ্ছে। তো এরপরে দেখি এর মাঝে আস্তে আস্তে দেখবো যে এই বিষয়টা আস্তে আস্তে জানতে পারবো হিথক্লিফ এবং সে ঘর থেকে বের হয়ে যাবে। তো লেট আস রিড চ্যাপ্টার 9. Nellie is in the midst hiding Hareton from Hindley's land. Hindley bolts in and seizes the boy. Stumbling drunkenly, he extends a drop Hareton over the banister. Heathcliff is there to catch him at the bottom of the stair. ওকে, আচ্ছা তোমাদের একজন পড়ো তো, আমি না পড়ি। সেকেন্ড প্যাসেজ থেকে পড়ো। পড়বো ম্যাম আমি। হ্যাঁ পড়ো পড়ো, লেটার থেকে। Later that evening, Catherine seeks out Nellie in the kitchen and confided to her that Edgar has asked her to marry him. And ma'am, marry him or her? হ্যাঁ, Marry her হবে এখানে, I think. ও আচ্ছা কোথায়? Ma'am, Edgar has asked her to marry him, and that she has accepted. Unnoticed by the two women, Heathcliff listened to their conversation. Heathcliff hears Catherine tell Nellie that she cannot marry him because Hindley has chased him so low. আচ্ছা পড়ো, অসুবিধা নেই। Cast him down so low. Cast him, okay. To marry him now would be to degrade herself. Catherine withdraws in a range of shame, humiliation, and despair, and thus is not present to hear Catherine say that she loves him more deeply than anything else in the world.
She says that she and Heathcliff are much kind, kind, kinder, kindred spirit, that they are essentially the same person. Uh, none, none, nonetheless, Nonetheless, she insists nonetheless, she she must must marry marry Edgar Edgar Linton লিন্টন instead. instead. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, কারণ এই কথার উপর ভিত্তি করে হিথক্লিফ চলে যাবে। ঘটনা যেটা হয় যে সেই সন্ধ্যায়, একটা সন্ধ্যায় তো নেলি এবং ক্যাথরিনের মধ্যে কথা হচ্ছে, দে আর লাইক ফ্রেন্ডস। তো কথা ওঠে হিথক্লিফ এবং এডগার দুজনকে নিয়ে। সেখানে ক্যাথরিন বলে যে না, আসলে আমার ভাই হিথক্লিফের যে অবস্থা করছে, এখন তো হিথক্লিফকে বিয়ে করা সম্ভব না, সোশ্যাল খুবই লো, আমার এডগারকে বিয়ে করা উচিত। এটা শুনে ক্ষোভে, লজ্জায়, ঘৃণায় ওইখান থেকে সরে যায় হিথক্লিফ। তো তার পরামর্শটুকু সে আর শুনতে পায় না, যেখানে ক্যাথরিন বলে যে কিন্তু আমি ওকে প্রচন্ড ভালোবাসি, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি হিথক্লিফকে, এবং এতটাই ভালোবাসি যে ও আর আমি আর মধ্যে কোনো পার্থক্য পাই না, আমার মনে হয় আমরা দুজন বুঝি একই মানুষ। তো এই কথাটা শোনার অপশন হিথক্লিফের হয় না। সে বুঝতে পারে যে তার এখানে আর কোনো অপশন নাই। সে সেই রাতেই ঘর থেকে বের হয়ে যায় রাগ করে, এবং সে ঘর থেকে চলে যাওয়ার পর ক্যাথরিন সারা রাত বৃষ্টিতে ভিজে ওর জন্য অপেক্ষা করে ঘরের বাইরে বসে বসে। ওকে না পেয়ে আস্তে আস্তে ক্যাথরিন অসুস্থ হয়ে পড়ে। ও যখন প্রচন্ড অসুস্থ হয়, ওকে ওকে এই বাসা তো টেক কেয়ার করার মতো কেউ নাই, কারণ নেলি নিজে ওর বয়সী। তখন তাকে আবার থার্সকোর্সগঞ্জে নিয়ে যাওয়া হয়। তার টেক কেয়ার করে মিস্টার এবং মিসেস লিংটন। তার অসুস্থতা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে মিস্টার লিংটনের দিকে, এবং কিছুদিনের মধ্যেই ক্যাথরিন সুস্থ হলো, মিস্টার এবং মিসেস লিংটন মারা যায়, রোজার লিংটন এবং তার বোন ইসাবেলা। তার 3 বছর পর লিংটনের সাথে বিয়ে হয় ক্যাথরিনের, এবং সেই বিয়ের 6 মাসের মাঝেই হঠাৎ করে তারা দেখে হিথক্লিফ এসে হাজির উইদারিং হার্টস, এবং তো অনেক টাকা। অবাক হয়ে যায় নেলি এবং ক্যাথরিন। আরেকটা কথা বলনি, ক্যাথরিনের বিয়ের সময় নেলি থার্সকোর্স গ্রাজে চলে আসে। তো যখন ওরা দেখে ও এই বাসায় থাকছে, ওরা তো অবাক, কারণ হিনলে তো হিথক্লিফকে হেট করে। তখন জানতে চাই হিথক্লিফের কাছে যে তোমরা কিভাবে তুমি উইদারিং হাইটসে আসতে। তখন বললো যে আমি একদিন এসেছিলাম এই বাসায়, তো ওরা খেলছিল, জুয়া খেলছিল। তো আমি অনেক বড় বড় অ্যামাউন্ট বিট করি, এবং হিন্টলি সামা বুঝে যে আমার টাকাও আছে, তো তাই আমাকে সে থাকতে দেয়। তো ওইভাবে করে থাকে, এবং তখন আস্তে আস্তে নেলির মনে হয় যে সামথিং ইজ রং, হিথক্লিফ সম্ভবত রিভেঞ্জ নেওয়ার জন্য আসছে। সে মনে মনে ঠিক করে যে সবার দিকে খেয়াল রাখবো। এবং মনে মজার বিষয় কি, আমার যেটা মনে হয় হিথক্লিফ নেলি ছাড়া কেউ এখানে সেন্সিবল ক্যারেক্টার না। কারণ যখন হিথক্লিফ ব্যাক করলো, এডগার লিংটন শুড হ্যাভ বিন কশাস। উচিত ছিল তার পুরো ফ্যামিলিকে প্রোটেকশন দেওয়া, কিন্তু সে সেটা দেয়নি। এবং লিংটন যদি আরেকটু বুদ্ধিমান হতো, তার বোন এবং তার ওয়াইফ দুজনের কেউই ধ্বংস হয়ে যেত না। আমরা সেটাই এখন দেখতে পাবো। আমরা এখন দেখতে পাবো এমন যে যখন হিথক্লিফ থাকা শুরু করলো উইদারিং হাইটসে, হিথক্লিফ রেগুলারলি আসতো থার্সকোর্সগঞ্জে, এবং ক্যাথরিন এবং তার ননদ ইসাবেল দুজনে রেগুলার যেত উইদারিং হাইটসে। এর মাঝে যেটা হয় যে সবাই খেয়াল করে, স্পেশালি নেলি খেয়াল করে, আহ ইসাবেলা হিথক্লিফের উপর প্রচন্ড উইক হয়ে যাচ্ছে। এমন না যে হিথক্লিফ ওকে পটায়, ইসাবেলা নিজেই তাকে পছন্দ করে, কারণ হিথক্লিফ যখন এবার ব্যাক করে খুব পলিশড ওয়েতে ব্যাক করে, ওর অ্যাটিটিউড সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, জাস্ট চোখের মধ্যে একটু হিংস্রতা দেখা যায়, আর কোনো কিছু না। তো দেখা যায় যখন ইসাবেলা হিথক্লিফকে পছন্দ করে বা তার সাথে প্রেম প্রেম ভাব করে, হিথক্লিফ তাকে রিফিউজ তো করে না, উল্টো বিষয়টাকে চান্স দেয়, তখন নেলি বিষয়টাকে আর পছন্দ করে না, তার কাছে সন্দেহ হয় যে বোধহয় করে রিভেঞ্জ নেবে, কারণ নেলি জানে যে হিথক্লিফ একমাত্র ভালোবাসে ক্যাথরিন। এভাবে করে চলতে থাকে, চলতে চলতে মিস আরেকটা ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ বলো, মিস বলো। ক্যাথরিন তাহলে এই কথাটা কেন বললো যে আমি ইয়েকে বিয়ে করাই উচিত, এডগার লিন্টন কি? এটা কেন বললো, তাও যেহেতু ও কেন? ওকে এতই ভালোবাসে? হ্যাঁ, অনেক ভালোবাসে, কিন্তু সে এক হচ্ছে সে অশিক্ষিত, সম্পূর্ণ অশিক্ষিত, অল্প কয়েক ক্লাস পড়ছে। দুই হচ্ছে পুয়ার, তিন হচ্ছে লোয়ার ক্লাসের। এখন প্রশ্ন করা উচিত তোমার যে আগেও জানতো, তখন তো এত কনফিউশন ছিল না। যতক্ষণ হ্যাঁ, না সে লিটল ফ্যামিলির সাথে কনফ্রন্টেশন হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই হিটলিস্ট তার জন্য সব ছিল। যখন তার জগৎটা বাড়লো, যখন সে পৃথিবীর মুখ দেখলো, যখন সে দেখলো যে না, এই এরকম পাগল প্রেমিকের থেকেও এরকম পাগল প্রেমিক হচ্ছে, তাতে কি, এর থেকেও তো ভদ্র সভ্য একটা জগৎ আছে। একটা মজার বিষয় বলি যে ক্যাথরিন তার মা বাবা দুজনকে খুব অল্প বয়সে হারায়। ওর জগৎ ছিল শুধু ওর বাসা, হিটলিক এবং হিনলে। হিনলে যতই বাইরে থেকে লেখাপড়া করে আসুক, সে সভ্য ভদ্র ছিল না।
কিংলির ওয়াইফ ফ্রান্সিস সভ্য ভদ্র ছিল না, ওইদিকে হিথক্লিফ মানুষ ভালো ছিল কিন্তু সেও সভ্য ভদ্র ছিল না। সভ্যতা, ভদ্রতা, ম্যানার, এটিকেট এই বিষয়গুলো কিছু সম্পর্কে ক্যাথরিনের কোনো আইডিয়া ছিল না, এবং ক্যাথরিনের বাসায় যেহেতু কোনো প্রপার লেডি ছিল না, ডেলি ওর বয়সী মহিলারা কিরকম জেন্টল হবে সেটাও সে জানতো না। বাট যখন হঠাৎ করে তার পায়ে কুকুর কামড় দেয় এবং তাকে 5 সপ্তাহ সম্পূর্ণরূপে কাটাতে হয় শ্বাসকষ্ট কেন্দ্রে, সেখানে সে মিস্টার লিন্টনের জেন্টলনেস, মিসেস লিন্টনের প্রপার লেডি লাইক অ্যাটিটিউড, তারপর দুইটা ছোট বাচ্চা লিংটন এবং ইসাবেলা, এদের অ্যাটিটিউড, তাদের হাঁটা চলা, কথাবার্তা, একজন সাথে কিভাবে বিহেভ করতে হবে, কিভাবে ভদ্রভাবে কথা বলতে, উল্টাপাল্টা বিহেভ করা যাবে না, কারোর সাথে মারামারি করা যাবে না, এগুলো সে দেখে, এগুলো তাকে আস্তে টানা শুরু করে। তারপর যখন দেখে এরা রিচ, এদের বাসা আছে, টাকা পয়সা আছে, শিক্ষা আছে, তখন সে ভাবে ওকে ফাইন, আমি যাকে ভালোবাসি তার না আছে এডুকেশন, না তার কোনো ক্লাস আছে, সে একটা অরফেন, তার কোনো সোশ্যাল স্টেটাসও নাই, কিছুই নাই, ভালোবাসলে কি হবে, আমার সমাজ তো আমাকে মানবে না, সমাজে মাথা উঁচু করে থাকতে হলে আমাকে লিন্টনকে বিয়ে করতে হবে, তো যতই ভালোবাসি আমি হিথক্লিফকে, আমি বিয়ে করবো লিন্টনকে। এটা সে বলে ফেলে, বলার পরেও হয়তো হিথক্লিফ যদি থাকতো হয়তো কিছু একটা হতো, কিন্তু হিথক্লিফের কাছে মনে হয় যে এখানে অপশন নাই, হিথক্লিফও চলে যায়। আবার যখন হিথক্লিফ চলে তখন কিন্তু ক্যাথরিন খুব কষ্ট পায়, সে এতটাই কষ্ট পায়, সারা রাত ওয়েট করে ওর জন্য বাইরে বৃষ্টিতে ভিজে, এবং সে কিন্তু মৃত্যুর কাছাকাছি অসুস্থ হয়ে যায়। তো বিষয়টা হলো এমন, সে একটা টানা পড়ে থাকে যে কে বিয়ে করব, কে কে বিয়ে করবো না। তোমাদেরকে একটা মুভির কথা বলছিলাম, গহীন অরণ্য না কি জানি বলছিলাম, গহীন শব্দ কি, ইমন আর কুসুম শিকদারের, ইমন আর কুসুম শিকদারের কি গহীন অরণ্য বা গহীন শব্দটা, হ্যাঁ হ্যাঁ মিস মুভিটা কুসুম যদি সুযোগ পাও দেখবা। মুভিটাতে এমন যে ইমন হচ্ছে একটা ছেলে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার ক্লাসে বা ইউনিভার্সিটি একটা মেয়ে হচ্ছে কুসুম শিকদার, সুন্দরী একটা স্মার্ট মেয়ে। তো দুজন দুজনকে খুব সুন্দর প্রেম করে, কুসুম বারবার খালি অ্যাভয়েড করে তার সম্পর্কে। তো ইমন, যেটা হয় যে আহ একবার কুসুম তার বাড়িতে যায়, গ্রামের বাড়িতে যায়, গ্রামের বাড়ির অবস্থা খুবই খারাপ, তাদের সমস্যা হয় না, কিন্তু সে কুসুমের বাবাকে দেখে চিনে ফেলে, সে ঢাকা শহরে একজন ভিক্ষুক। এবং তখন থেকে ওর মনে খুব একটা চাপ সৃষ্টি হয় যে সে কি করবে। হ্যাঁ, ওইদিকে কুসুমেরও খুব কষ্ট, কুসুমও বুঝে। তো যেটা হয়, ইমন ওকে হার্ট করতে পারবে না, আবার এরকম স্ট্যাটাসের মেয়েকে সে বিয়েও করতে পারবে না, তখন সে পড়ালেখার কথা বলে সম্ভবত কাহিনী ভুল না হয়ে থাকে, ভুল হতে পারে, বাইরে চলে যায়। তো যেভাবে বুঝতে পারবে না, প্রচন্ড আবেগ কাজ করবে। এই মুভিটা দেখতে গিয়ে এত কষ্ট হয়, মানে লাস্টে যদি মুভিটা দেখো, মুভিটা অ্যাকচুয়ালি খুব হ্যাঁ ম্যাম, বিখ্যাত একজন মুভি দেখছিলাম মেকারের। মুভিটা। জি খুব ম্যাম। কষ্ট হয়, মানে শেষের দিকে হয় কি, বুকের ভিতরে থেকে পেইন সৃষ্টি হয়। এটাই হলো পরিচালকের সার্থকতা, মিঠু ভদ্রলোক মারা গেছে, খুব দুঃখের বিষয়, ভদ্রলোক ধানমন্ডিতে মারা গেছে, গাছ পড়ে, রিক্সা করে যাচ্ছিল, একটা গাছ তার মাথার উপর পড়ে মারা গেছে, তাও গাছ নর্মাল অবস্থায় ঠাস করে পড়ে গেছে, লোকটা এত সুন্দর করে মুভি বানিয়েছে, এবং বাস্তবতা, ভিক্ষুকদের জীবন চক্র সবকিছু চলে আসছে। তো অনেকটা এরকমই যে আমরা মানুষকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, বা সমাজ কি বলবে, বা সমাজ বলুক না বলুক, যখন আমরা বেটার অপশনটা পাই তখন আমাদের মনে আমাকে বলে, অ্যাকচুয়ালি আমরা যখন বেটার অপশন পাই আমরা চাই বেটারটাকে নিতে, তখন সমাজের দোহাই দিয়ে আমরা নিজেরাই সরে আসি। তো ক্যাথরিনের ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটলো, তার পছন্দ হয়েছে লিন্টনকে, কারণ লিন্টনের স্টেটাস, চেহারা সুরজ সবকিছু মিলে অন্য একটা, মানে ও ওকে ডিজার্ভ করে বলে মনে করে। যদিও সে হিথক্লিফকে ভালোবাসে, হিথক্লিফের চাইলে সে পালিয়ে যেতে পারতো, তার মা বাবা নাই, তার মান সম্মানের চিন্তা করে কিছু ছিল না, কিন্তু সে ইন্টেনশনালি সময় কাটায় এডগারের সাথে, কারণ তার মনে হয় হি উইল গিভ হার এ বেটার লাইফ। দেখো এটা মজার বিষয়, কিন্তু আসলে ক্যাথরিনে কেউ ছিল না মা ভালোবাসার মতো, না ছিল মা, না ছিল বাবা, ইভেন তার ভাই ড্রাঙ্কার্ড হয়ে পড়ে থাকো তাকেও তার কোনো ফিলিং ছিল না। তাহলে সে হিটলার থেকে পালিয়েও গেল না, কারণ সে ভাবলো গরিবের সাথে পালিয়ে গিয়ে কি পাবো, আমি থাকি লিন্টনের সাথে। তো যেটা হলো এখন, তো বিয়ে টিয়ে হয়ে গেল, বিয়ের পর কিন্তু সে সুখেই ছিল লিন্টনের সাথে, যদি হিটলিফ না আসতো। এবার হিটলিফ আসাতে সে আবারও হিটলিফের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করা শুরু করলো, এবং বিষয়টাতে সম্পূর্ণরূপে জেলাস ফিল করা শুরু করলো লিন্টন। সে এতটাই অমায়িক ভদ্রলোক, সে কোনো ঝামেলায় জড়ায় না, চাইলে হিটলিফকে মানা করতে পারতো আসতে, সে চাইলে ক্যাথরিনকে বলতে পারতো তুমি মিশবা না, তো কিছুই করে, সে খুব ময় জেলাস ফিল করে। তো এর মাথায় একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, অনেক ভয়ঙ্কর একটা কনফ্রন্টেশন হয়, সেই অংশটুকু আমরা আজকে খালি পড়বো। উম একটা চ্যাপ্টার 11-এ আছে। আচ্ছা আমি বলতে পারি, ঘটনাটা খুব ইন্টারেস্টিং। ঘটনাটা হলো এমন যে
হিথক্লিফ আসে। হিথক্লিফ আর ক্যাথরিন দুজন মিলে তাদের ক্যাথরিনের বাসার কিচেনে গল্প করে। ক্যাথরিন হঠাৎ করে বলে ফেলে, আচ্ছা তুমি তো মানে ইসাবেলার সাথে তোমার রিলেশন আছে, তো তুমি ওকে সত্যিকারের ভালোবাসো কিনা বলো, আমি ওর ভাইকে বলবো তোমাদের বিয়ে দেওয়া যায় কিনা। শি ওয়াজ ভেরি হ্যাপি। তো হঠাৎ করে হিথক্লিফে জানি কি হয়, সে খেপে যায়, সে সব মানতে পারে না যে তুই আমাকে ভালোবাসিস, আবার এসব কি বল। তো হঠাৎ করে ওদের মধ্যে না রাগারাগি শুরু, কথাবার্তা ঝগড়াঝাটি শুরু হয়, তর্ক বিতর্ক। আর ওই সে বলে বিষয়টা একটু অস্বীকার করার চেষ্টা করে। তো খেপে যায় যখন, তখন নেলি দৌড়ায় গিয়ে লিন্টনকে বলে যেতে বলে, ঝগড়া করছো, তুমি যাও। তো লিন্টন চলে আসে কিচেনে। তখন লিন্টন আর হিথক্লিফের মধ্যে ঝগড়া শুরু হয়। ক্যাথরিন, আমি আগে থেকে বললাম একটু হালকা পাগল, তো সে করে কি দরজাটা আটকে দেয়, কিচেনে আটকে দিয়ে রুমের কিচেনের চাবিটা চুলায় ফেলে দেয়। ফেলে দিয়ে বলে, হ্যাঁ করো, মারামারি করো। লিন্টনকে বলে, লিন্টন তুমি মারো, হিথক্লিফকে মারো, হিথক্লিফকে মারো মারো। তো লিন্টন তো হিথক্লিফকে ভয় পায়, হিথক্লিফ যে বডি বিশাল লম্বা চড়, ও তো ওকে মারবে না, ও ভয় পায়, ও কাজের লোক, মানে ওর নিরাপত্তা রক্ষী দিয়ে মারাতে চায়, বাট ক্যাথরিন ওকে বাধ্য করে যে ওকে মারো মারো। তখন লিন্টন না পারতে ওকে একটু হালকা একটু মারতে, মেরে ও ভয় পায় যে যদি আমাকে মারে, সে জানলা দিয়ে বের হয়ে পালিয়ে যায়। ওদিকে হিথক্লিফ দেখে যে লিন্টনের গার্ডরা রেডি হতে মারা যায়, তখন সেও পালিয়ে যায়। এবং তার কিছুক্ষণের মধ্যে ক্যাথরিন প্রচন্ড অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে দরজা আটকে রুমে বসে থাকে কয়েকদিন, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, না লিন্টন তাকে দেখতে আসে। এরকম একটা অবস্থায় আমরা আজকে এখানেই শেষ করব, এবং নেক্সট উইকে আমরা দেখবো যে ক্যাথরিন কিভাবে অসুস্থতা বাড়তে থাকে, সে কিভাবে মারা যায়, তার কিভাবে মেয়ে হয়, এবং তার নরক কিভাবে পালিয়ে যায়। এই এতটুকুই ছিল আজকে, জন্য চ্যাপ্টার 99 পর্যন্ত। তো এখান থেকে একটু আলোচনা করে, একটু সামারি পড়তে অত ভালো লাগে না, আলোচনার বিষয়গুলো এমন যে আজকে আমরা যা পড়লাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে চাঁদনি যে প্রশ্ন করেছিল সেটা, চাঁদনি না সরি, লিজা, প্রশ্ন ছিল এমন যে কেন ক্যাথরিন কেন লিন্টনকে বিয়ে করতে রাজি হলো। তো তোমাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা তোমাদের জীবনে কি করবা, তোমাদের জীবনে যদি এরকম সিচুয়েশন কখনো এসে থাকে বা ভবিষ্যতে আসে, তো হোয়াট উইল ইউ ডু? কোনটাকে প্রেফার করবা, ভালোবাসা নাকি মিস, যদি সামাজিক এমন নিরাপত্তা? আসতো, যদি এমন হুম। আসতো ওইটারে নিয়ে পালাই দিতাম। ম্যাম, বাস্তবতা হচ্ছে যে বেটার অপশন খুঁজে সব মেয়েরা, অবভিয়াসলি মেয়েরা বেটার অপশনই খুঁজবে, এই এটাই বেটার কথাটা বাস্তবতা। একটু মানে এই বেটার ওয়ার্ডে একটু ঝামেলা আছে, মানে বেটার জিনিসটা বলতে কি বোঝায়, এখানে একটা মজার এই বিষয় আছে। বেটার কারো জিনিসটা কাছে বেটার বলতেই মানে মানে ভালোবাসা। বুঝায় যে লোভী টাইপের, যে আমি একটু হ্যাঁ, ভালো না, আর পাইছি বেটার তাই বলতে তুমি বলতেছি। নর্মালি দেখবা যে হচ্ছে তুমি কোথায় সব মানে সচ্ছল থাকবা ভবিষ্যতে, তোমার টাকা পয়সা দিয়ে সমস্যা হবে না তোমার। সচ্ছলতা এখন, মিস, সচ্ছলতা যেমন হিথক্লিফ এখান থেকে যে আসছে, যে ধনী হয়ে, তো সচ্ছলতা হ্যাঁ, ওর আসে নাই। হ্যাঁ সেটাই তো। তো ওইটাই বলছি যে এখানে বেটার বিষয়টা দুইটা, সামওয়ান চুজ, সামওয়ান প্রেফার লাভ, সামওয়ান প্রেফার সোশ্যাল স্টেবিলিটি। এখন মজার বিষয় হচ্ছে ক্যাথরিনের পক্ষে ধৈর্য ছিল না যে সে তার সাথে গিয়ে স্ট্রাগল করবে। সে চাইছে একটা রেডিমেড লাইফ, সেটা সে পাইছে। রেডিমেড লাইফ পাওয়ার পরও সে শান্তি পায় নাই, তার মনে হচ্ছে না আমি ভালোবাসাকে মানে পাচ্ছি না। সো এই যে বেটার লাইফ বলতে, বেটার বিষয়টা তো পার্সন টু পার্সন ভেরিফাই, মানে ডিফারেন্সিয়েট করা, তাই না? তো তোমার কাছে বেটার মানে হলো ভালোবাসার মানুষের পাশে থাকা, কারো কাছে বেটার লাইফ মানে হলো ঘুম থেকে উঠে দেখবো ঘরে কোনো অভাব নাই, টাকা পয়সা আছে, হাজবেন্ড খুবই ড্যাম স্মার্ট, হাজবেন্ডের স্ট্যাটাস খুবই ভালো। তো পার্সন টু পার্সন ভ্যারি করে। তো তোমাদের ক্ষেত্রে যেটা, অবশ্যই তোমাদের লাইফে যখন তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় হবে, বা এখন যদি, এখন অবশ্যই তোমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো সময় হয়েছে, এবার ভালোভাবে অ্যাডাল্ট, তো তখন তোমরা নিজেরা বাছাই করবে যে তোমরা কোনটা চাও। মেবি অন্যটা সিচুয়েশনটা চিন্তা খুব করবে টাফ না। হবে বাছাই করতে, যে এই পাশ না ওই পাশ কোনটা। না না, এই পাশে পাশ বলতে তোমরা সমাজ থেকে স্ট্যান্ডার্ড নিবা না। তুমি তোমাকে, তুমি তোমার চয়েস থেকে তুমি চুজ করবা, লাইক তোমার দরকার কি। যেমন মনে করো একটা মেয়ে, তোমাদের মাঝে কোন একটা মেয়ে, সে সে জানে যে সে স্ট্যাবলিশ হতে যাচ্ছে সমাজে, সে উইল আর্ন বাই হারসেলফ, তার টাকার সমস্যা হবে না। এখন সে এমন একটা ছেলেকে পছন্দ করে ফেললো, ছেলেটা ভালো, স্ট্রাগলিং ছেলে, পরিশ্রমী, পরিশ্রম করে জীবন চলতে পারে, বাট এই মুহূর্তটা তার জন্য অনেক কষ্ট। একটা ফ্যামিলি আছে, মা বাবা ভাই বোন আছে, তাকে দেখতে হবে। মেবি একটা 5 থেকে 7 বছর ছেলে কিছু করলেও ছেলেদের জন্য কিছু করতে হবে, তাকে কষ্ট করতে হবে। তুমি যদি ভাবো যে এই ছেলেকে নিয়ে যদি আমি এখন লাইফ শুরু করি, জীবনের শুরুটা আমার জন্য কন্টাক্টময় হবে, আমি কি কন্টাক্টময় লাইফ নিব, নাকি আমি শুরুতে একটা বেড অফ রোজ চাই, এখন ডিপেন্ডস অন ইউ। তুমি যদি ভাবো যে না, আমি তো তাকে ভালোবাসি, সে আমাকে প্রচন্ড ভালোবাসে, ভালোবাসার চেয়ে পৃথিবীতে দামি তো কিছুই নাই, তো আমি থাকি তার সাথে 7টা বছর কষ্ট করি,
8 নম্বর বছর থেকে তো আস্তে আস্তে সব ঠিকই হয়ে যাবে। আর তাহলে ফাইন, সেটা এক ধরনের চুজ। তুমি যদি ভাবে যে না কষ্ট, ও মাই গড আমি তো স্ট্রাগল করতেই পারবো না, ফাইন, দেন তুমি যেদিকে যাবা সেখানে। ডিসিশন শুড বি টেকেন বাই ইউ, নট বাই দ্য প্রেশার অফ ইউর ফ্রেন্ড। এমনও কখনো করবে না যে তুমি একজনকে ভালোবাসো বলে বিয়ে করতে হবে জাস্ট তোমার ফ্রেন্ডরা কি বলবে। নো, ইউ শুড নেভার ডু দ্যাট। কোনোটাই অন্যের সিদ্ধান্তে করবা না, সিদ্ধান্ত সবসময় তোমাদের হবে। বাট আমি একটা কথা তোমাদেরকে এবার পার্সোনাল একটা সে কথা বলতে চাই, পার্সোনাল করতে, যেহেতু তোমাদের সবার বিয়ের বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে নির্বিশেষে বিয়ের বয়স অলরেডি ক্রস হয়ে গেছে অনেক আগে থেকে, মানে ক্রস মিনস ফিজিক্যালি তোমরা বিয়ের জন্য রেডি, মেন্টালি কতটুকু রেডি আমি জানি না, মেন্টালিও রেডি। বিষয়টা হচ্ছে পৃথিবীতে না ভালোবাসা থেকে মূল্যবান জিনিস আসলেই নেই। অ্যাটলিস্ট আমি আমার বয়স, আমার এক্সপিরিয়েন্স, আমার জীবনে যতটুকু এগিয়ে আসলাম, এই মুহূর্তে বলতে পারবো তুমি সবচেয়ে দামি জিনিস পৃথিবীতে ভালোবাসা। তো হোয়াট ডাজ দিস লাভ? লাভ ডাজন্ট মিন একজন তোমাকে সারাদিন বলবে আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ কথাটা হয়তো বা ভালোবাসা থাকবেই না, যে তোমাকে সত্যিকারের ভালোবাসা আই লাভ ইউ বলতেও পারবে না। সো ভালোবাসা বলতে তাহলে কি বোঝানো হচ্ছে? ভালোবাসা শুধু ভালোবাসা তেমন না। তোমার যখনই লাইফ পার্টনার চুজ করবে, আমি আমি আমার একটা সাজেশন শেয়ার করি, যেহেতু তোমরা এখন ভালো প্রেম ভালোবাসা চ্যাপ্টারে আসো, অলরেডি তোমার 3rd ইয়ারে পড়ছো, দ্রুত দ্রুত বিয়ে করবে। পার্টনার চুজিং এর ক্ষেত্রে তোমাদের প্রথম যে ক্রাইটেরিয়া হবে, যে পার্টনারের মধ্যে মানবিক দিকগুলো থাকবে, যে মানুষকে ভালোবাসে তুমি এমন কাউকে বিয়ে করবা। সাপোজ একটা ছেলে আসতো যার অনেক টাকা অনেক কিছু, তাকেই দৌড়ায় বিয়ে করতে হবে এমন না, টাকা তোমরা ইনকাম করতে হবে, পরিশ্রম করলে টাকা। কেন পরিশ্রম করবে না? কেন অন্যের ঘরে বসে বসে খাবা? নিজের পরিশ্রম করে ডিগনিটি নিয়ে ইনকাম করতে পারো, কোনো সমস্যা নেই, এত টাকা লাগেও না পৃথিবীতে। আসলে কি খুব বেশি টাকা লাগে সুখী হতে? লাগে না কিন্তু, আসলেই লাগে না। তো তাহলে তোমার কি এত লাগবে? পয়সা তোমার থাকলে তো ওইখানে ভালোবাসা থাকে না, খালি পয়সার অহংকারই থাকে। অপশন থাকে না, ব্যস্ততা, অহংকার, প্রেশার, চাপ, সবকিছু মেনটেন। তো তোমার যেটা লাগবে একটা পার্টনার যে তোমাকে কেয়ার করবে। এখন তাই বলে তুমি কেমন কাউকে চুজ করে শুধু তোমাকে কেয়ার করবে না, যার মনে আন্তরিকতা থাকবে। তো তুমি যখন সাপোজ তোমাকে চুজ করতে দেওয়া হলো পার্টনার, তো ফ্যামিলি থেকে বলে সেটা কয়েকদিন মিশো দিয়ে তারপর এখন কয়েকদিনের মাসকে বোঝা যায় কিরকম। তোমার তার সাথে প্রেম করা লাগবে না, তুমি তার অ্যাটিটিউডে দেখবা। যখন দেখবে একটা মানুষ সবাইকে ভালোবাসে, গরিব দুঃখী ফকির মুসলিম থেকে শুরু করে সবার সাথে ভালো বিহেভ করছে, যার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধবের প্রতি টান, সে ডেফিনেটলি তোমাকে ভালোবাসবে। যাকে দেখবে রাস্তায় বের হয়ে ঘ্যান 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 শুরু করছে, ফকিরকে বকা দিচ্ছে, গাল দিচ্ছে, চিৎকার করছে, কাউকে সে মানুষ ভাবছে না, সে নিজেকেই সবকিছু ভাবছে, যে অহংকার করছে, সে ভালো পার্টনার হবে না। পার্টনার কিরকম? যে তুমি যখন হঠাৎ করে প্রচন্ড মোটা হয়ে যাবে, তো মোটা হয়নি চুপ করে থাকবে, সে বুঝবে তুমি একটা প্রবলেম আছে, সে তোমাকে ইনসাল্ট করবে, যে তুমি এত খাও কেন, তুমি কেন মোটা হও। সে বুঝবে তোমার কন্ডিশন, যে তোমার কোনো কষ্টে, তোমার কান্নার সময় সে তোমার পাশে হাত হাত ধরে দাঁড়াবে, যে না আমি আছি পাশে, যে তোমার কোনো সিদ্ধান্ত তোমার পাশে থাকবে। তোমার সিদ্ধান্ত, তোমার কষ্ট, তোমার চোখের পানি যে মুছে দিবে, যে তোমার বিপদে পাশে থাকবে, সেই সঠিক বন্ধু। ওই আই লাভ ইউ এসবের কিছু নাই, এত আই লাভ ইউ শোনার দরকার নেই, ফালতু কথা। জাস্ট আবারও বলছি, যে তোমার কষ্ট বুঝবে, যে তোমার পেইনটা শেয়ার করবে, যে তোমার কালো হয় মোটা হয় হঠাৎ করে চেহারা নষ্ট হয়ে যায় কোনো কিছু ফিল করবে, যে তোমার মনটাকে বোঝার চেষ্টা করবে, যে তোমার পাশে থাকবে, যে তোমার পছন্দের কিছু তোমাকে এনে দেওয়ার দিতে না পারো, তোমার পছন্দের কিছু একটা যখন তোমার খেতে ইচ্ছা করবে বা তোমার পাইতে ইচ্ছা করবে, তখন থেকে কষ্ট ফিল করবে, যে যদি পারতাম। দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। এরকম যদি পার্টনার পাও, গরিব হলেও চোখ বন্ধ করে ধরে ফেলবা। আই চ্যালেঞ্জ ইউ, ইউ উইল বি দ্য হ্যাপিয়েস্ট ওয়ান। হ্যাপিনেস ও আরেকটা বিষয়, হ্যাঁ এগুলাই, এই বিষয়গুলাই মেইন, যে মানুষের প্রতি তার আন্তরিকতা থাকবে, মানুষকে ভালোবাসে, যে মানুষকে ভালোবাসে তোমাকে ভালোবাসে, রেসপন্সিবল, যে ফ্যামিলির প্রতি রেসপন্সিবল সে তোমার প্রতি রেসপন্সিবল হবে। তো রেসপন্সিবল, আন্তরিক, ভালো মানুষ। আর রূপ গুণ সৌন্দর্য ওগুলা কিছু না। রূপ তো এক রূপ থাকে, কিন্তু রূপ অ্যাকচুয়ালি খুব একটা কাজে লাগে না। আর যে টাকা পয়সা ওইটা আসবে যাবে, টাকা পয়সা আজকে আছে কালকে নাই, রূপটা থাকবে বাট এগুলা কিছুই কাজে লাগবে যদি না সে একটা ভালো মানুষ হয়। both male and both female, so you should be very much cautious during choosing your life partner. Oh, same age relationship, age doesn't matter, সুরাইয়া। রিলেশনশিপের ক্ষেত্রে এজ অ্যাকচুয়ালি কোনো বিষয় না, বড় ছোট কোনোটাই কোনো বিষয় না, ভালো মানুষ হওয়াটা জরুরি। মানে বয়স আসলে আমি মনে করি বয়স দিয়ে কোনো কিছু সমস্যা হয় না, ভালো মানুষ হলে, বড় ছোট ছোট বয়সে বয়স হলে কিছুই হয় না। problem। আমার আমার হাজবেন্ড আমার থেকে 8 বছরের বড়, তো মনে হয় না সমস্যা যে নাই।
8 বছরের বড়। কারণ পার্থক্য কিছু নাই তো, মানে এমনি তো আরেকটা কথা বল না, যে মানুষ একটা কথা বলে যে মিলে, হ্যাঁ মিলায় মিলায় কেন বিয়ে হবে? 2টা মাস একই রকম হলে তো বিয়ে, মানে ভালোবাসা বা বিয়ে হবে এমন কিছু না। কোনো মিল অমিলের কিছুই নাই। আরেকটা বিষয় হচ্ছে সাপোর্ট, সাপোর্ট সিস্টেম। তো তোমরা, আমি আবারও বলছি তোমাদেরকে, আর বয়সটা আসলে কোনো বিষয় না, বয়স দিয়ে কিছুই হয় না। আগে যে কিছু কথাবার্তা ছিল যে মেয়ে আগে বুড়া হয়ে যাবে, ছেলে অন্যদিকে নজর দেবে, এসব 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 কোনো কথা না। আর এমনিতেও বয়সের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে ছেলে মেয়ে সবার উচিত নিজেকে ধরে রাখা, নিজের সৌন্দর্য ধরে রাখা। তোমার পার্টনার তোমার সাথে আছে, তো তোমার 10-15 বছর বিয়ে হয়ে গেছে বলে তুমি কি লেমন ডিশ হয়ে যাবা? তোমাকে অবশ্যই সুন্দর হয়ে থাকতে হবে, তোমার হাজবেন্ড বা তোমার পার্টনার বা তোমাকে ভালো লাগবে। এটা তোমার এক ধরনের মেরিটের দায়িত্ব। নাসির স্যার আমাদেরকে অনেক ধর্মীয় কথা বলে, তো একদিন উনি আমার ম্যাডাম বাকি যে দুষ্টামি করে বলতেছিল যে আমাদের কাজই খালি হাজবেন্ডের জন্য রান্না বান্না করে সাজায় রাখা না। নাসির স্যার বলছে না, ওয়াইফ রান্না না করলেও চলবে, তাহলে ওয়াইফের দায়িত্ব কি? ওয়াইফের দায়িত্ব তো সেজে গুজে ওয়েট করা হাজবেন্ডের জন্য। তো ওয়াইফের কাজ কি? ওয়াইফ ইভেন রান্না চাইলে হাজবেন্ড করতে পারে বাইরে থেকে, কোনো সমস্যা, এটা ওয়াইফের কোনো দোষ হবে না। বাট একটা ওয়াইফকে সুন্দর করে পরিপাটি হয়ে তার হাজবেন্ড সামনে প্রেজেন্টেবল হয়ে থাকতে হবে, যাতে হাজবেন্ড বাইরের অন্যদিকে না যায়। এখন তোমরা ভাবতে পারো যারা ফ্যামিনিস্ট, রেডিক্যাল ফ্যামিলি, তারা বলছে কেন, এটা কি ধরনের কথা? কথাটা কিন্তু খারাপ বলেনি। আমরা নর্মালি কি করি, আমরা মেয়েরা বাইরে যখন যাই খুব সেজে গুজে যাই, বাসায় একদম কাজের বুড়ার মতো করে থাকি না? এমনই তো করি নাকি? তোমরা মিস, তো থাকো, তোমরা এগুলা সিঙ্গেল, এগুলা না আমাদের সব কথা বলি। সময় হয় বাসায়, যে তুমি একটা জায়গায় যাইতেছো, এখন একেবারে এত মানে খুঁজতেছো কোনটা রেখে কোনটা পরবা, খুঁজেই পাও না, আর বাসায় ছিঁড়া তেনা পরে থাকো, গেঞ্জি পরে থাকো। হ্যাঁ, না এটা আমাকে নিয়ে এই না কথা কেউ প্রতিদিন বলে হয়। না, আমাকে কেউ কিছু বলে না, আমার হাজবেন্ড কখনো কিছু বলে না, বাট আমি নিজে নিজে ফিল করি। আমি নিজে খুব ফিল করি, ঘরে যেসব জামা কাপড় ছিঁড়া মিরা, কোন রকম চুল জীবনে আশ্রয় কিরা মনে, কিন্তু ইভেন আমি যখন সন্ধ্যায় হাঁটতে বের হই, হাঁটতে বের হওয়ার আগে সুন্দর করে ড্রেস খুঁজে আমি ড্রেসটা পরি, সুন্দর করে চুলটা আঁচড়াই। কেন? কাউকে তো দেখাবো না, মাকে আমার কে দেখবে? আমার চেয়ে আমার মনটা ভালো লাগে, আমার মন ভালোর জন্য। তো আমি কেন ঘরে, ও ইদানিং ঘর সাজলে আমার হাজবেন্ড খুব মজা করে, তো লিপস্টিক দিতে কি জন্য তুমি ওই ঠোঁট লাল করে ঘুরে বেড়াচ্ছ, কেউ ফান করার চেষ্টা করে, সে আমাকে খুব হাসানোর চেষ্টা করছে ইদানিং, কারণ সে দেখছে মাঝখানে আমি সিরিয়াস ডিপ্রেশনে গিয়ে। আচ্ছা, এই যে আমার হাজবেন্ডের কথা যেটা বলি, উচিত না পার্সোনাল এক্সাম্পল দেয়া, মানে আমার হাজবেন্ডের কাছ থেকে আমি যে সাপোর্ট গত একটা বছর পেয়েছি, আমার লাইফের সবচেয়ে ক্রুশাল মোমেন্ট দিয়েছে গত একটা বছর। আমি, আমাকে, আমার যদি কেউ সবচেয়ে বেশি সাপোর্ট করে থাকে, তার সাপোর্টিং বিষয়টা কিরকম? সাপোর্ট কেমন, যে সে খালি পিঠে হাত দিয়ে বলছে আমি আছি আমি আছি, সে কোনো কথাই বলে নাই, দ্যাটস মাই সাপোর্ট। কথা বললে সমস্যা হইতো, দিন রাত কান্নাকাটি করছি, 24টা ঘন্টা গালটা ফুলায় বসে থাকতাম, গাল ফুলা দেখলে আমার ভয় পেয়ে যাবে, আমার গাল অফ করে রাখতাম, কোনো কথা বলতাম না, কথা বলাই বন্ধ, ঘর থেকে টেনে কেউ বের করতে পারতো না। তারপরে মোটা হইতে হইতে 16, 17, 20 কেজির মতো বাড়ছে, এটা নিয়ে তো কোনো কথাই নাই। চেহারা আসতো, তার 2 মিনিট কথা বলে একটা কথা মুখতে বাইর করতাম, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে, সারা রাত বসে থাকতাম, সকালবেলা ঘুমাইতাম, ঘুমাতে যেতাম 10টায়। তো এই যে এগুলো একটা ব্যাড প্র্যাকটিস, এগুলো এগুলো আমি 1 থেকে 1.5 বছর ধরে করছি। যদি সে আমাকে টর্চার করতো, যদি আমাকে বলতো এই মেয়ে তোমার অ্যাটিটিউড তো খুবই খারাপ, কি ধ্বংস করছে, আর মানুষের মা বাপ হয় না, আমার বাবা তো মারা গেছে গত বছর, আমাদের তো, আমি তো এগুলো করি নাই, এই করো কেন সেই করো কেন, এত মোটা হচ্ছে কেন, সারাদিন ঘুমায় থাকো, রাতে জেগে থাকো কেন, তোমার সমস্যা কি, চেহারায় কি অবস্থা, তুমি বের হও না কেন? কিছুই না, সে কিছুই বলতো না, সে মায়া করে আমার দিকে তাকাইতো, খুব একটা আন্তরিক দৃষ্টি দিত। আমি ফিল করতাম, আমি আমি বুঝতাম এটা, মানে সে আমাকে এমন ভাবে টেক কেয়ার করতে, মানে কিছু না করে টেক কেয়ার, এবং কিছু করছে না ওইটাও করছে। যখন আমি বললাম আমি মানসিক ডাক্তার দেখাবো, চলো, আমি বললাম ডায়েটিশিয়ান দেখাবো, চলো, ডায়েটিশিয়ান দেখাবে আবার খাচ্ছি, তা তো কিছু না, আমি যেভাবে খুশি সেভাবে চলছে, যা ইচ্ছা করছি, উল্টা পাল্টা উল্টা পাল্টা অনেক কিছু করছি, জাস্ট যা করছে বলছে ওকে, ওকে। এই যে গত একটা বছর সে আমাকে এতটাই ঋণী করে ফেলছে, আমি তো তার এই ঋণ ভুলবো না। এখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসছি, যে আমি এখন রিসেন্টলি যেসব মেয়েরা বিয়ে করার বয়স হয়েছে তাদেরকে বলি যে বিয়ে করতে গেলে এমন একটা ছেলেকে বিয়ে করবা, যে তোমার দুঃখের সময় তোমার পাশে থাকে, যে তোমার কষ্টের সময় তোমাকে বিরক্ত করে না, যে তোমার ফ্লস গুলাকে একসেপ্ট করে নেয়, যে তোমার মোটা চিকন কালো হতে কোনোদিন তোমাকে বিরক্ত করে না, যে অপেক্ষা করে যে তোমার ধৈর্যের। আমি দেখো, আমি কিন্তু আস্তে আস্তে আবার ব্যাক করতেছি, আল্লাহর রহমতে এখন আমি হাসি, এখন আমি আবার সাজি।
এখন আমি আবার ওয়েট লুজ করতেছি, আমি আবার আসলে ট্র্যাকে ব্যাক করতেছি। সম্ভবত সে আমাকে এতটা সাপোর্ট না করলে আমি ধ্বংস হয়ে যেতাম। তো এই সাপোর্ট সিস্টেমটাকে আমি কিভাবে ব্যাক করবো বলো? আমি হয়তো বা হ্যাঁ, তারও ঠিক আছে, সে পড়াশোনা ভালো জায়গাতে করতে, ইনকাম ভালো, হ্যান ত্যান। তো আমি এখন ধরতে পারতাম যে আমি একটা কোটিপতি ছেলের কাছে বিয়ে হয়েছে বা বিজনেসম্যানের সাথে যার কোটি কোটি টাকা, আমার 4টা গাড়ি আছে, 2টা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, আমার পা ফাল লাগে, 2টা কাজের মানুষ আমার পায়ের কাছে খাবার নিয়ে বসে থাকে, নাস্তা গোসল করায় দেয়, ঘুম পাড়াতে, সব। এতে কি আমার কষ্ট চলে যাইতো বলতো? অনেক টাকা থাকলে কি আমি গত 1 বছর দুঃখটা ঠেলে আসতাম যদি আমার হাজবেন্ড তার মতো করে থাকতো, বা আমাকে বলতে এই তুমি একটা ওয়াইফ, কোটিপতির wife, তুমি এরকম কাজের ব্যক্তির মতো বিয়ে করতেছো কেন, তুমি এরকম সাইকো হয়ে গেছো কেন? যদি এসব কথা বলতো আমি কি নিতে পারতাম বলো? হুম? মিস তখন সে আরেকটা বিয়ে করতো। বিয়ে বিয়ে করা লাগে না, বড় লোকদের বিয়ে লাগে না, বিয়ে ছাড়াই সব পায় তারা। বিয়ে করলে তাদের সমাজে মানে বিয়ে লাগে না অ্যাকচুয়ালি। যদি ধার্মিক হয়ে থাকে, ওই যে মাঝখান দিয়ে একটু ধরা খাইলো, ওরকম ধার্মিক হলে গোপনে 3-4টা বউ থাকবে। আর যদি ধার্মিক না হয়, তাহলে তো তাদের মিস্ট্রেসের কোনো অভাব নেই, বিকজ টাকা থাকলে অনেকে। তো ওইটাই বলতেছে আর কি, যে ইভেন এমন মানে তো সবকিছু মিলে আমি এই জন্য তোমাদেরকে এতক্ষণ ধরে বারবার বলছি, আমি আমার শিক্ষাটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমাদের প্রথম টার্গেট হবে কম্প্যাশন একটা মানুষ। এবং আমার যে হাজবেন্ড, সে যে আমার প্রতি এমন তা না, সে মানুষটা এমন। সে আমার শ্বশুর যখন প্রচন্ড অসুস্থ ছিল, আমার শ্বশুরকে যে টেক কেয়ার করছে, আমি জীবনে পড়বো, সারাদিন অফিস করে সারা রাত হসপিটাল থাকতো, সারাদিন অফিস করে সারা রাত হসপিটাল থেকে আবার পরের দিন ভোরে অফিস, আবার হসপিটাল, আবার বাসা, আবার বাবাকে বাচ্চার মতো করে দেখা, বাবা বিছানায় পড়া ছিল, সবকিছু ক্লিন করা। মানে ওইটা হচ্ছে মানে এই যে মানুষ, তার মানে যখন তুমি দেখবে তোমার যে পার্টনারকে তুমি চুজ করে ফেলছো অলরেডি, দেখো তার পরিবারের প্রতি আন্তরিক, সে তোমার প্রতি আন্তরিক হবে। যে তার ফ্যামিলিকে সহ্য করতে পারে না, শুধু তোমাকে নিয়ে ব্যস্ত। তোমার কি মনে হয় সে তোমাকে আজীবন এত ভালোবাসবে? হুম? মনে করে একটা ছেলে শুধু তোমাকে, তুমি ছাড়া কিছু নাই, ফ্যামিলিকে নাও ঘৃণা করি, আই হেট মাই ফ্যামিলি। তোমার কি মনে হয় তুমি যখন তার ফ্যামিলি হবা, তোমার প্রতিও সে সেম হয়ে যাবে না? হুম? সিমিলার কি মিস তোমার প্রতিও হবে না? মেনে কি তো যে কি 25-26 বছর বাপ মা ভাই বোনের সাথে থাইকা তাদেরকে সহ্য করতে না পারবে, 2 বছরের ওয়াইফকে কি সহ্য করবে? কখনোই পারবে না। ওইটাই বললাম যে খুব ঠান্ডা মাথায় চুজ করবা। জাস্ট কেউ একজন তোমার পিছে পাগলের মতো ঘুরতেছে, তুমি যেদিকে যাও সেদিকে হাত কাটে, কি কথায় কথায় হাত কাটে, কথায় কথায় পা কাটে, কথায় কথায় ওষুধ খাওয়ার কথা, অমুকের সাথে নিবা, তমুকের সাথে ফালতু কথা বলে খালি ঘ্যান 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 করে। এরকম ছেলে পাইলে চোখ বন্ধ করে অ্যাভয়েড করে ফেলবা। হ্যাঁ, চোখ বন্ধ করে অ্যাভয়েড। দেখবা কে মানুষ হিসেবে কতটুকু ভালো, কতটুকু আন্তরিক, কতটুকু নিজের প্রতি কেয়ারিং, কতটুকু তোমার প্রতি কেয়ারিং, কতটুকু পরিবারের প্রতি দায়িত্বশীল, কতটুকু তার বন্ধুদের প্রতি দায়িত্বশীল, সমাজ কতটুকু বোঝে, মানুষকে কতটুকু বোঝে, গরিবদের দিকে তার চোখে পানি 1 টাকা টাকা হলেও সে দিয়ে হেল্প করার চেষ্টা করে। বুঝবা তুমি একটা সোনার টুকরা পাইছো, এটাকে হারাবা না। গরিব হোক, যদি পরিশ্রমী হয়, টাকা তো হয়ে যাবে। আর টাকা তো কি, টাকা টাকা তো লাগে না, টাকা আসলে এত লাগে না, আসলেই লাগে না। আমি 3বার বললাম কথা, টাকা আসলেই লাগে না এত হ্যাপি হইতে। সচ্ছল হইলেই হয়। একটা ছায়া থাকবে তোমার সাথে, যে তোমাকে সবসময় কেয়ার করবে, দ্যাটস এনাফ ফর ইউ। আন্ডারস্ট্যান্ড? অনেক কথা বলে ফেললাম, কথাগুলা বললাম, বেশি বললাম, বাট আশা করি কাজে লাগবে কোনো না কোনো সময়। হয়তো বা এখন বুঝতে মিস পারবা ঠিক না। সময়ই বলছেন। এই কথাগুলো অনেকে বলে না, এই বয়সের যারা মানে ছেলে মেয়েরা আছে ওদেরকে কিন্তু এরকম কেউ বলে না, না, এরকম বলে করে কারে কেউ একটাই, যে ভালো ছেলে পাইছোস, টাকাওয়ালা বিয়ে ছেলে, করে বা ফেল। অমুক জায়গায় বিয়ে করে ফেল, দেখ হুম। কোথায় পড়ে ছেলে, অমুক জায়গায় পড়ে, ওকে ভালো ক্যারিয়ার, গো ফর না। ভাই এইগুলা তো কিছুই না। এগুলোও ভালো হতে হয়, আমারও এটা বাই ডিফল্ট এটা ভালো, আমার হাজবেন্ড বুয়েট থেকে পড়াশোনা করছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ভালো জব করে, ওইটা সামহাও বাই ডিফল্ট আমার হয়ে গেছে। বাট ওইটা দেখে ওইটাতে আমার কিছু হয়ে যায় না, সিরিয়াস ওগুলো আমার কিছু, সেটা একদম সাধারণ একটা জায়গা থেকে সাধারণ মানুষের কাছে কিছু হতো না। আমার যে একটা ভালো মানুষ দরকার, কারণ আমার বিয়ের স্টেজে এসে আমি সংসার করে আমি বুঝতে পারতেছি আমার একটা ভালো মানুষের দরকার, আর কিছুই দরকার নাই। আমার শুধু একটা ভালো পার্টনার দরকার, খুব ভালো পার্টনার যে আমার ফ্লস নিয়ে কথা। আমি রিসেন্ট একটা ঘটনা শেয়ার করবো, আর একটা লাস্ট কথা বলে শেষ করি। আমি খুবই দুঃখিত, পার্সোনাল কথা শেয়ার করছি। একটা জায়গায় গিয়েছিলাম, মাঝখানে একটা নিউলি ম্যারিড কাপল আসছে তো, মেয়েটা আমাদের ঘনিষ্ঠ আত্মীয়, ছেলেটা আমার পিছনে, ছেলেটাই জামাই। ওরা খেতে বসছে, আমি খাবো না কারণ আমি রাতে কিছু খাই না। বসছে, মেয়েটা বলে আন্টি খান, আমি বলছি সরি, আমি তো খাবো না, আমি খাইছি, আমি এই টাইমে খাই না। তো বিয়ে হয়েছে 15 দিন, ছেলেটা থাপ করে বলতেছে
ও যে মোটা হয়েছে, নিজের ওয়াইফের কথা, ও যে মোটা হয়েছে, এই তুমি তো মানে বিয়ে পর 15 কেজি ওজন বাড়ছো না। আমি জাস্ট তাকে আছি, কি বলতো তোর ছেলে, শ্বশুর বাড়ি টাইপের জায়গায় আসছে। তার বলে কি জানেন আন্টি, ও এত মোটা হচ্ছে, আন্টি ওই সম্পর্কে আমি আন্টি হই, আমার দূর সম্পর্কের আছে আর কি, ঘনিষ্ঠ আত্মীয়। ও এত মোটা হচ্ছে, আমি খুব কোন দিকে তাকাচ্ছি, আমি বলি, কি বলে এগুলা। তারপর মেয়েটা খাবার নিচ্ছে, অল্প খাবার সামনে, এই তুমি ঝোল নিচ্ছ কেন, বলে হাতে বাড়ি দেওয়া শুরু করে, ঝোল নিবা না। তো ছেলেটা কিন্তু অনেক শিক্ষিত, অনেক ভালো জব করে, দেখতে খুবই সুন্দর, ফর্সা টর্সা, সুন্দর চেহারা। তো আমি খালি ভাবতেছি, দেখতে যদি নায়কও হয়, অনেক টাকা ইনকাম, কিন্তু আমাকে দেখতে আসলে যদি আমার সাথে এই ধরনের কথা বলতো, আমি মনে হয় রিজেক্ট করার কিছু মাইর দিয়ে নিতাম। আমি তখন ভাবতেছিলাম যে আমার ওজন মাঝখান দিয়ে 90 কেজি হয়ে গেছে, মাঝখান দিয়ে বলতে আজকে 4 বছর আগে 90 কেজি। তো আমার মতো একটা 5 ফুট 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সাইজের একটা মেয়ে যদি 90 কেজি ওজন, আমাকে বুঝতে পারো কত মোটা ছিলাম আমি। তোমরা তখন দেখো না আমাকে, ইমাজিন করতে পারো কত মোটা ছিলাম। ছবি আছে যে একটা খুঁজে বের করলো। তো এই অবস্থায় আমার হাজবেন্ড আমার কখনোই ইনসাল্ট করে নাই, হি নেভার ডিড ইনসাল্ট মি, নেভার, নেভার। আমি ওইটার জন্য তো ওইখান থেকে আমি আসার সময় মায়ের মনে ভাবতেছিলাম যে আমার হাজবেন্ড তো কখনো আমার সাথে এরকম বিহেভ করে না, নিউলি ম্যারিড কাপল, মেয়েটা কি মনে তো মতেছে, মেয়েটা কিভাবে বললো, অনেকেই তো বলে দেখি। তো আমি তো লাকি। তো তোমাদেরকে একটা কথা বলবো, তুমি যে জিনিসটা পেয়ে গেছো অলরেডি, সেটা রাইট নাকি রং, তুমি কি লাকি নাকি আনলাকি, ডোন্ট লেট আদার পিপল টু জাজ ইট। নিজে নিজে জাজ করবা, নিজেরটা নিজে জাজ করবা, অন্য জনে কেউ এসে বলবা তুমি তো লাকি এরকম ছেলে পাইছো। তুমি হ্যাপি নাকি আনহ্যাপি সেটা জাজ করার মালিক কে। তো এই ছোট ছোট কথা, ছোট ছোট সম্মান, ছোট ছোট রেসপেক্ট, ছোট ছোট ভালোবাসা, দ্যাটস এনাফ ফর এ হ্যাপি লাইফ। বাঁচে কয়দিন মানুষ বলো, এত ল্যাভিশ লাইফ করতে দরকার নাই। You don't need a very handsome man or very beautiful wife. You need someone who is caring, who is compassionate, who has a soft heart, who loves people, and serious and definitely hardworking. That's enough. You don't need to expect more. Okay? ঠিক আছে, কি বলেছি সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। বাকিরা তোমাদের চয়েস। তারপর যদি বলছে না ম্যাডাম এটা সম্ভব না, আমি বিনা পরিশ্রমে কোটিপতি হইতে চাই, ওকে, দেন ইউ ক্যান গো ফর দ্য সেকেন্ড ওয়ান। কেউ কারো কাছে কিছু টাকাতেই হ্যাপিনেস, তাহলে ওটাতেও করতে পারো, কোনো সমস্যা নেই। যে যেটাতে হ্যাপিনেস পাও, কোনো সমস্যা নাই, দোষের কিছু নাই। কেউ যদি টাকার জন্য বয়স্ক বৃদ্ধ থেকে আছে বিয়ে করে, সেটা নিয়ে যে সমালোচনা করা আমার খুব ঘৃণা লাগে। চয়েস ইজ ইয়োর, ইউ ক্যান চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করবো, তাহলে এখন বিদায় নিচ্ছি, হ্যাঁ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।